স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকের যে টপিক, কালার চুজ করে নি। আজকের টপিক হচ্ছে সেন্টার অফ মাস। এখানে থাকে বেটা। সেন্টার অফ মাস সম্পর্কে এটাই বলার যে যখন কোনো রিজিড বডি হয়, কোনো অনেক বড় কোন একটা ব্লক, একটা বাস, অনেকগুলো বেলুনকে একসাথে সুতো দিয়ে বাঁধা আছে, এইরকম যদি হয়, আর তাকে যদি সেই মোশনকে যদি আমি সিম্পলিফাই করতে চাই, যেমন একদম ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের পার্টিকেলের কনসেপ্ট দেওয়া হয়েছিল যে কোনো একটা বাস যদি হলদিয়া থেকে কলকাতা যায়, তো এত বড় ডিস্টেন্সের রেসপেক্টে বাসকে একটা ফুটকি বলেই মনে হয়, পয়েন্ট, তাই না? আমি যদি খাতায় দেখাই যে এই পয়েন্টটা আমার দীঘা, এই পয়েন্টটা আমার কলকাতা, তাহলে ওইটুকু জায়গার মধ্যে আমি যদি প্রায় 200 কিলোমিটারকে দেখাই, তাহলে একটা বাস কতটুকু ডাইমেনশন তার? 3 মিটার মাত্র। তো সেখানে একটা ফুটকি হবে, একটা পয়েন্ট। তো এখানেও তাই, যখন রিজিড বডি নিয়ে আমরা কাজ করব, সেটাকে যদি আমি একটা পয়েন্টে কনভার্ট করে দিতে পারি, গোটা সিস্টেমটা না ভেবে গোটা সিস্টেমটা একটা পয়েন্ট পার্টিকেল, তাহলে আমার মোশন সিম্পল হবে। তো এখানে আমার কাজ হচ্ছে তাই, যে সেন্টার অফ মাস শব্দ থেকে তুমি বুঝতে পারছো, শব্দ সেন্টার আছে মানে কি, একটা পয়েন্টের লোকেশন। যে কোনো জায়গায় আমরা সেন্টার কি বলি, যে আমার এই সেন্টারটা, তাহলে গোটা পূর্ব মেদিনীপুরের রেসপেক্টে যদি সেন্টার যেটা আমি দেখাতে চাই গুগল ম্যাপে, সেটা পয়েন্ট। তো সেন্টার অফ মাস যখন বলবে, তাহলে অনেকগুলো মাস একসঙ্গে থাকবে, সবকে একসাথে জড়ো করে একটা পয়েন্টে নিয়ে আসবে। একটা পয়েন্টে নিয়ে এলে কি হবে, যে প্রত্যেকটা মাসের আলাদা আলাদা, যে 10খানা বেলুন একসাথে সুতোতে বাঁধা আছে, গ্যাস বেলুন, সবাই আলাদা আলাদা মুভ করছে। তো সবার মুভমেন্ট যদি তোমাকে ক্যালকুলেট করতে আলাদা আলাদা করে, তো টোটাল প্রবলেমটাকে সলভ করতে তোমার 3 দিন লেগে যাবে। কিন্তু আমি যদি বলি যে সমস্ত বেলুনটা এই পয়েন্টে, এই পয়েন্টটাকেই ধরে নাও এটাই সব বেলুন, তখন তোমার এই একটা পয়েন্টকে নিয়ে কাজ করতে 3 থেকে 4 মিনিট কাজে লাগবে। একটা ইকুয়েশন চুজ করবে, তার জন্য ইকুয়েশনের মোশন লিখবে, সলভ করবে, শেষ। তাই তো আমার উদ্দেশ্য হচ্ছে তাই, যে এমন একটা পয়েন্টকে আমি চুজ করব যেখানে তার সমস্ত মাস মানে ভরটা কনসেন্ট্রেট আছে বলে আমরা ধরে নিতে পারি যে আমার এই গোটা ঘরের, এই গোটা বিল্ডিং এর যে সেন্টার অফ মাস, সেটা ধরো এখান থেকে ওই অতটা দূরে, ওর উপরে 5 ফুট উপরে একটা পয়েন্ট। গোটা ঘরের মোশনকে তুমি যদি আর্থের রেসপেক্টে ডেসক্রাইব করতে চাও, তাহলে ধরে নাও ওই পয়েন্টটাই যেভাবে মুভ করছে, এই বাড়িটাও সেভাবে মুভ করছে। তাহলে তোমার গোটা বাড়ির আলাদা আলাদা অংশকে আলাদা আলাদা ভাবে দেখাতে হবে না। তার কারণ কি, না এই বাড়ির মধ্যে আমরা এতজন আছি, তার বাড়ির সিস্টেমের মধ্যে আমরা চলে আসছি। আমরা যদি এবার প্রত্যেকে হাঁটাচলা করি, তাহলে প্রত্যেকের আলাদা আলাদা মুভমেন্ট হিসাব করতে হবে। কিন্তু আমি যদি ধরে নিই সবাই ওই পয়েন্টটাতে আছে, তাহলে ওই পয়েন্টটাকে ডেসক্রাইব করা মানে আমাদের সবাইকে একসাথে ডেসক্রাইব করা হয়ে যাবে। তাহলে তোমার প্রবলেমটা সিম্পল হয়ে গেল। তো আমার কাজ হচ্ছে এখানে তাই, যে সেন্টার অফ মাস মানে এমন একটা পয়েন্ট যেখানে গোটা সিস্টেমের টোটাল মাস বা ভর কনসেন্ট্রেট আছে বলে ধরে নিতে পারি। যে গোটা পৃথিবীর ভর তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, ধরে নাও যে ওটাই পৃথিবী, ওই সেন্টারে একটা ফুটকি যদি নাও, ওটাই পৃথিবী। যেমন আমাদের যে সোলার সিস্টেম আছে, সূর্য সহ আরো 9টা 10টা যে গ্রহ আছে, প্ল্যানেট, তুমি ধরে নিতে পারো সমস্ত প্ল্যানেটকে নিয়ে তার যে ভর কেন্দ্র সূর্যে আছে। অর্থাৎ সমস্ত প্ল্যানেটকে তোমাকে আলাদা আলাদা করে আর মোশনকে ডেসক্রাইব করতে হবে না। তুমি ধরে নাও সূর্য সহ যতগুলো প্ল্যানেট আছে, সবগুলো ওই সূর্যের কেন্দ্রে আছে। তার কারণ কি, এই জন্য আমি ধরতে পারছি যে অন্যান্য সমস্ত যে প্ল্যানেট আছে, সবার মাস জড়ো করলেও সূর্যের মাসের ধারে কাছে যাবে না, কারণ সূর্য থেকেই তো টানা হয়ে বাকিগুলো তৈরি। তা পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় হতে পারে, তাহলে একটা আন্দাজ করো তুমি, 13 লাখ টাকা আর 1 টাকা দুটো কম্পেয়ার করো তুমি,
কারো পকেট থেকে যদি 1 টাকা পড়ে যায়, আমরা কেউ কেয়ার করি না, ওটাকে খুঁজতেও যায় না। কিন্তু 13 লক্ষ টাকা যদি পড়ে যায়, সেটা একটা কিন্তু বড় অ্যামাউন্ট, তাই না? তাহলে তুমি 13 লক্ষের রেসপেক্টে 1, এটা কোনো ডিজিটই নয়। তো একই জিনিস পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ অত বড় বড় হয়, তাহলে পৃথিবী অন্য একটা জায়গায় যে আছে এটা ধরার দরকারই নেই। ধরো তুমি পৃথিবীটা ওর কেন্দ্রেই আছে। তাহলে গোটা সোলার সিস্টেমকে যদি আমি ডেসক্রাইব করতে চাই যে কেমন ভাবে ঘুরছে, কোন একটা ব্ল্যাক হোলের চারপাশে তো ঘুরছে, গোটা সোলার সিস্টেম মানে সূর্য তার সমস্ত বাচ্চা কাচ্চাকে নিয়ে ঘুরতেছে একটা ব্ল্যাক হোলের চারপাশে। তো আমি সমস্ত বাচ্চা কাচ্চাকে হিসাব করবো, আমি হিসেব করবো শুধু সূর্যের মোশনকে, বাস তাতেই সবাই চলে আসে। তার কারণ সমস্ত মাসটা ওইখানেই কনসেন্ট্রেট আছে। যেমন একটা অ্যাটমের ক্ষেত্রে একটা নিউক্লিয়াস, তার চারপাশে যে ইলেকট্রনগুলো আছে 4টা 5টা 10টা 20টা যত, তার রেসপেক্টে নিউক্লিয়াস অনেক গুণ ভারী। তা আমি ধরে নিতে পারি গোটা অ্যাটমের সমস্ত মাসটা তার নিউক্লিয়াসই আছে। তো নিউক্লিয়াসকে একটা পয়েন্ট ধরে যদি তার মোশনকে ডেসক্রাইব করি, গোটা অ্যাটমটার মোশন ডেসক্রাইব হয়ে গেল। তো এখানেও আমরা তাই করব, যে মাস থাকবে, সিস্টেম অফ মাসও থাকতে পারে, অনেকগুলো মাস থাকতে পারে, এরকম এরকম এইভাবে এইভাবে। এর দেখা গেল আমি ক্যালকুলেট করে এইরকম একটা কোনো পয়েন্টে তাদের সেন্টার অফ মাসটা পড়লো, তাহলে এই পার্টটাকে একে এক্সপ্লেন করব শুধু। তোমাকে এতগুলোকে ধরার দরকার নেই, শুধু এই পয়েন্টটাকে তুমি এক্সপ্লেন করো। এ কেমন যাচ্ছে, কোন পথে যাচ্ছে, কিভাবে যাচ্ছে। কেমন? নেক্সট স্লাইডে চলো। আগের স্লাইডে মুছে দিতে হবে এটাকে। মুছে তোমাদের এটাই তো সেন্ড করা হবে। চলো নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে দেখো সেন্টার অফ মাস সম্পর্কে কি দেয়া আছে, ইন্ট্রোডাকশন। যে সেন্টার অফ মাস বেসিক্যালি একটা কনসেপ্ট। একটা কনসেপ্ট, কনসেপ্ট মানে কি যে অ্যাকচুয়ালি সেন্টার অফ মাস কোথাও আছে এটা ঠিক না। যেমন ধর একটা চুড়ি বা রিং, তার সেন্টার অফ মাস এইখানে ফাঁকা জায়গায় যেখানে কোনো মাসই নেই। তো এইটা আমাদের ভাবতে কষ্ট না, যে যেখানে কোনো মাস নেই ফাঁকা জায়গা, সেখানে এর গোটা মাস আছে এরকম ধরবো কি করে আমি, বা ধরছে না কিভাবে, তাই না? যে যখন আপনি সেন্টার অফ মাস বলছেন, তাহলে কোথাও একটা মাস তো থাকা দরকার ওই পয়েন্টটাতে। কিন্তু এমন অনেক অবজেক্ট তুমি পাবে, যেমন একটা রিং পেলে তুমি এখন গোটার ভিতরটা ফাঁকা, কিন্তু সেইখানে গোটা মাসটা আছে আমি ধরে নিচ্ছি। তো সেন্টার অফ মাস মানে এই নয় যে সেখানে সত্যি মাস থাকতেই হবে, থাকতে পারে নাও পারে। অনেক অবজেক্ট পাবে যেখানে আছে সত্যিই ভর আছে বা মাস আছে, আবার অনেক পয়েন্ট পাবে যেখানে তুমি মাস পাবে না, যেমন চুরির ক্ষেত্রে। হাফ রিংও তুমি নাও, একটা রিং এর হাফ, তার সেন্টার অফ মাস এরকম জায়গায় পড়বে, সেখানেও কোনো মাস নেই। সে এই জন্য বলা আছে একটা কনসেপ্ট, একটা ধারণা। একটু আগে আমি যতক্ষণ এক্সপ্লেন করলাম ধারণাটা, যে শুধুমাত্র কি করব আমরা, যে গোটা মোশনটাকে সিম্পলিফাই করার জন্য, আমার উদ্দেশ্য হচ্ছে মোশনকে সিম্পলিফাই করা, সহজ করে নেওয়া, সেই উদ্দেশ্য নিয়ে টপিকটাকে পড়া। তাহলে সেখানে মাস থাকতেই হবে এমন কোনো মানে নেই। আমি কি বলেছি তোমাকে, এমন একটা পয়েন্ট যেখানে সমস্ত মাস আছে বলে তুমি ধরে নাও, তাহলে আমি তোমাকে বলতাম কেন যে অল দ্য মাসেস হ্যাজ টু বি কনসেন্ট্রেটেড অ্যাট সাম পয়েন্ট। সমস্ত মাস কেন্দ্রীভূত আছে, তুমি এটা ধরে নাও, তাহলে ধরে নাও শব্দ আমি ব্যবহার করতাম না। আমি বলতাম কি, যেখানে যে পয়েন্টে সমস্ত ভর থাকে, এই পয়েন্টটা আমি বলতাম। কিন্তু আমি তা তো বলিনি, আমি সবসময় বলেছি কি, যে টোটাল মাসটা যেখানে কনসেন্ট্রেট আছে বলে ধরে নেওয়া যায় সেই পয়েন্টটা। সো এখানে আমার এটা হচ্ছে শুধুমাত্র যে একটা কনসেপ্ট, যেমন মাস একটা কনসেপ্ট, ভর একটা কনসেপ্ট, যে কার কত ইনার্সিয়া বা জাড্য সেইটাকে প্রকাশ করার জন্য আমরা ভরকে ব্যবহার করি। একই রকম সেন্টার অফ মাসও তাই, অ্যাকচুয়ালি সেখানে মাস থাকতে হবে এর কোনো মানে নেই। ওকে, সেটা একটা কনসেপ্ট। এরপর কি লেখা আছে, এই ইন্ট্রোডিউস কনসেপ্টটাকে কেন ইন্ট্রোডিউস করা হলো, আনলাম কেন একটা টপিক পড়ার জন্য, টু সিম্পলিফাই দ্য প্রবলেম, অঙ্ককে সহজ করে নেওয়ার জন্য। ওকে, তো ইন্ট্রোডাকশন গেলে এবার দেখো কনসেপ্টটা কি অ্যাকচুয়ালি। দেখো সেন্টার অফ মাস থেকে দুটো পার্ট আমি ভেঙেছি, যে সিস্টেম অফ ডিসক্রিট মাসেস, এইগুলো হচ্ছে ডিসক্রিট মাস, আলাদা আলাদা ছড়ানো অনেকগুলো ভর আছে, M1 M2 M3 M4 ইত্যাদি ইত্যাদি।
কেমন সবগুলোকে একটা পয়েন্টে নিয়ে চলে আসে, যে সব মাসগুলো এইখানে আছে, এই পয়েন্টটাতে আছে। বাকি মাসকে তুমি ভুলে যাও, এটা ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও, এইটাকে খালি ধরে রাখো যে এর মোশনকে যদি আমি ডেসক্রাইব করি তাহলে আমি বাকি সব মাসের মোশন একসাথে পেয়ে যাবো। ওকে, চলো এই পেজকে ইরেজ করে দিই। নেক্সট পেজে আসো। সেন্টার মাস কি তুমি বুঝতে পারলে এতক্ষণের আলোচনায় যে একটা কনসেপ্ট আমরা পড়তে যাচ্ছি। কনসেপ্টটা এরকমই যে টোটাল মাসটা, গোটা সিস্টেমের টোটাল মাস একটা পয়েন্টে আছে। আর একটা পয়েন্ট আমি ছেড়ে গিয়েছি, এটা আলোচনা রিজিড বডি অফ এনি শেপ, যে কোনো শেপের, স্কোয়ার হতে পারে, সার্কেল হতে পারে, সবকে তুমি ধরো একটা পয়েন্ট, একটা বক্স হতে পারে, সবকে ধরো একটা পয়েন্ট। অর্থাৎ অনেকগুলো মাস ছড়ানো ছড়ানো থাকলে সেখানেও তুমি ধরো একটা পয়েন্টে সবাই আছে। একটা বিরাট বড় বাড়িও যদি হয় তুমি ধরো না একটা পয়েন্টে আছে গোটা ঘর, তারপরে তুমি পয়েন্ট নিয়ে আলোচনা করো। নেক্সট আসো পরের স্লাইডে। সেন্টার অফ মাস কি জিনিস না, একটা ম্যাথমেটিক্যাল পয়েন্ট। তার মানে সেন্টার অফ মাস অ্যাকচুয়ালি কোথাও এক্সিস্ট করে না। আমি ধরে নিচ্ছি ওখানে আছে, বাট ওখানে কোনো মাসই নেই, তাহলে এটা একটা ম্যাথমেটিক্যাল পয়েন্ট। তার মানে তুমি একটা কোঅর্ডিনেটের কথা বলবে যে অমুক জায়গাতে আছে গোটা ঘরটা। যেমন গোটা সোলার সিস্টেমটা অমুক পয়েন্টে আছে, একটা অ্যাটমের সমস্ত ভর অমুক পয়েন্টে আছে। তাহলে একটা পয়েন্টকে তুমি লোকেট করতে চাইছো, তাহলে পয়েন্টকে লোকেট করা মানে কি, তার জন্য কোঅর্ডিনেট লাগবে এক্স ওয়াই জেড। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ম্যাথমেটিক্যাল পয়েন্ট। ম্যাথমেটিক্যাল পয়েন্ট মানে তার একটা কোঅর্ডিনেট থাকে। 2 ডাইমেনশনে হলে এক্স ওয়াই কোঅর্ডিনেট, 3D তে হলে এক্স ওয়াই জেড, তিনটা কোঅর্ডিনেট। ফার্স্ট অফ অল দেখো সেন্টার অফ মাসের ডেফিনেশনে যেটা বলা আছে, যেটা একটা ম্যাথমেটিক্যাল পয়েন্ট হোয়ার টোটাল মাস অফ দ্য সিস্টেম, গোটা সিস্টেমটার মানে অনেকগুলো বেলুন থাকতে পারে, সূর্য সহ অনেকগুলো প্ল্যানেট থাকতে পারে, এই বাড়িটার জানলা দরজা অমুক তমুক এসি টেসি সব নিয়ে একটা থাকতে পারে কনস্ট্রাকশন, সব ভরটা ইজ সাপোজ, আবার দেখা একটা পয়েন্ট সাপোজ বলা আছে, ধরে নাও ইজ সাপোজ টু বি কনসেন্ট্রেটেড। একটা পয়েন্টে সমস্ত ভর কেন্দ্রীভূত আছে, ধরে নেওয়া যায় যে পয়েন্টে, সেই ম্যাথমেটিক্যাল পয়েন্টে হচ্ছে সেন্টার অফ মাস। এই পর্যন্ত বোঝা গেছে না? কোনো সমস্যা হচ্ছে হচ্ছে না? তাহলে এই অবধি যদি আমি তোমাদের জিস্ট করে দিই ছোট, যে এখন অব্দি যতটা আলোচনা করলাম যে সেন্টার অফ মাস হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল পয়েন্ট, যাকে কোঅর্ডিনেট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, এক্স ওয়াই এর বা শুধু এক্স, কেমন, যেখানে সমস্ত ভরটা কেন্দ্রীভূত আছে বলে ধরে নেওয়া যায়। সমস্ত ভর কেন্দ্রীভূত আছে না, আছে বলে ধরে নেওয়া যায়। তুমি ধরছো অঙ্কটাকে সিম্পল করার জন্য, আর কোনো কারণে না। নেক্সট এর ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে তোমাকে কিন্তু জানতে হবে, না হলে একে স্টাডি করা যাবে না। এক হচ্ছে পজিশন অফ সেন্টার অফ মাস ডাজ নট ডিপেন্ড অন রেফারেন্স ফ্রেম। যেমন ধর একটা ফুটবল, ধর অনেক বাচ্চা খেলছে ফুটবল নিয়ে, তোমাকে যদি বলে আচ্ছা বলো তো ফুটবলের সেন্টার অফ মাস কোথায়, তুমি বলবে কি তার জিওমেট্রিক্যাল সেন্টার যেটা ভেতরে সেই পয়েন্ট। এবার ধর একটা লোক বাসে করে যাচ্ছে মাঠের পাশ থেকে রাস্তা, তাকেও জিজ্ঞেস করলো আচ্ছা দাদা বলুন ওই ফুটবলটা খেলছে ওর সেন্টার অফ মাস কোথায়, সেও বলবে যে বলটার যে জিওমেট্রিক সেন্টার যেটা ওইখানে। তো দুজনের সাপেক্ষেই কিন্তু একই পয়েন্ট দাঁড়াবে। এ বলবে না যে সেন্টারটা তার বলের সেন্টার যেখানে সেইটাই সেন্টার অফ মাস, আরেকজন বলবে না না বলের বাইরে আছে। এটা কখনো হবে না। যেই রেফারেন্স ফ্রেমে বলুক সেন্টার অফ মাস তারা একটাই। সেন্টার অফ মাস একটা ইউনিক পয়েন্ট, একই অবজেক্টের সেন্টার অফ মাস আলাদা আলাদা হতে পারে না। আমার বডির সেন্টার অফ মাস একটাই পয়েন্টে আছে, দুটো তিনটে চারটে তুমি পাবে না। তো বলেরও একটাই আছে, তাহলে তাহলে সবার সাপেক্ষে সবার রেসপেক্টে ওই সেন্টার অফ মাসের যে কোঅর্ডিনেট সেটা কিন্তু একই হবে। সো সেন্টার অফ মাস কখনো রেফারেন্স বদলে আলাদা হবে না। তোমাকে যদি জিজ্ঞেস করি বলো তো ফুটবলের সেন্টার অফ মাস কত, তোমার যে অ্যান্সার হবে এরও অ্যান্সার তাই হবে। সো সেন্টার অফ মাস কখনো রেফারেন্স ফ্রেমের উপর ডিপেন্ড করে না, ডাজ নট ডিপেন্ড অন রেফারেন্স ফ্রেম। সেকেন্ড, মাস নিড নট বি প্রেজেন্ট অ্যাট দি সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস যে পয়েন্টটা সেখানে যে মাস থাকতেই হবে এর কোনো মানে নেই। থাকতে পারে, থাকবে না আমি বলিনি, কিন্তু থাকতেই হবে এর কোনো মানে নেই। এটা বলা আছে কি
মাস নিড নট টু বি প্রেজেন্ট, এটা প্রয়োজনীয়তা নেই যে সেখানে মাস থাকতেই হবে তবে বলবো সেন্টার মাস, কারণ চুরির ক্ষেত্রে বললাম ফাঁকা জায়গাতে পড়েছে। থার্ড পয়েন্ট, the motion of center of mass is purely translational। কিরকম? ধরো এইটা একটা চুড়ি, এইটা সেন্টার অফ মাস, তুমি বলটাকে দাও পুরো এইরকম দাও, পোস্টটা যেন তার সেন্টার অফ মাসের মধ্যে দিয়ে তার লাইন অফ অ্যাকশনটা যায়, তাহলে দেখবে গোটা চুড়িটা কোনোভাবেই ঘুরছে না, গোটা চুড়িটা এরকম যাচ্ছে। ধরো এটা এ, এটা বি, এটা সি। একটু পরে তুমি দেখতে পাবে এইখানে সেম, এখানেই আছে এ, এখানেই আছে বি, এখানেই আছে সি। চুড়ি যদি ঘুরে যেত সি পয়েন্ট চলে আসতো এখানে, বি পয়েন্ট চলে আসতো এখানে, এ পয়েন্ট উঠিয়ে, কিন্তু চুড়ি ঘুরে গেল। তুমি অন্য জায়গায় দাও, এইখানে না এইখানে ফোর্স দাও, দেখবে ঘুরে গেছে। তুমি আমার এইটাই দেখো, যদি আমি এটাকে এর উপরে রাখি আর এর সেন্টার মাস যেখানে আছে সেইখান থেকে যদি ঠেলি এটা যাবে এইভাবে সোজা, কিন্তু যদি সেন্টার মাস থেকে একটু উপরে চলে যাবে সঙ্গে সঙ্গে এরকম রোটেট করতে শুরু করবে। তো যদি তোমার ফোর্সের লাইন অফ অ্যাকশন, এটা ফোর্স এর লাইন অফ অ্যাকশন যদি যে সেন্টার অফ মাস এর মধ্যে দিয়ে যায়, তাহলে তুমি একটা পিওরলি ট্রান্সলেশনাল মোশন পাবে, কোনো রোটেশন আসবে না। কিন্তু যদি তুমি সেন্টার অফ মাস থেকে সরে যাও, এটা তোমার একটা পেন, এটা হচ্ছে তোমার সেন্টার অফ মাস, তুমি ফোর্স দিলে এইখানে, তাহলে কিন্তু রোটেশন চলে আসে, ঘুরবে। কিন্তু তুমি যদি ফোর্সটা এই বরাবর দাও, যে তোমার লাইন অফ অ্যাকশন অফ ফোর্স গোজ থ্রু পয়েন্ট সি, তাহলে কিন্তু শুধুই ট্রান্সলেশন হবে, কোনো রোটেশন হবে না। নেক্সট, সি ফ্রেম। সি ফ্রেম কি না, যে কোনো কোঅর্ডিনেট সিস্টেম সেন্টার মাসের সাথে যদি অ্যাটাচ থাকে তাহলে তাকে বলবে তুমি সি ফ্রেম, সি ফর সেন্টার অফ মাস। যেমন সাপোজ ধরো কোন একটা অবজেক্টের সেন্টার অফ মাস এইটা, এবার এর সাথে একটা আমি কোঅর্ডিনেট সিস্টেমকে অ্যাটাচ করলাম। কেমন? তাহলে এই যে কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াই জেড, এটা কিন্তু সি ফ্রেম, কারণ এই ফ্রেমটা সেন্টার অফ মাসের সাথে অ্যাটাচ আছে। এবার এই ফ্রেমটার একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে যার জন্য সি ফ্রেমকে পড়া, কারণ এখানে একটা এমসিকিউ হয়। উপরে যেটা দিয়েছি লাইন, ফার্স্ট লাইন যেটা, যে এনি কোঅর্ডিনেট সিস্টেম অ্যাটাচ টু সেন্টার অফ মাস, সেন্টার অফ মাসের সাথে অ্যাটাচ আছে এমন যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমকে বলা হয় সি ফ্রেম। কেমন? এখান থেকে যেটা দেয় যে কোনো কোঅর্ডিনেট সিস্টেম যদি সেন্টার মাসের সাথে অ্যাটাচ থাকে তাকে কি বলা হয়, পি ফ্রেম, সি ফ্রেম, এম ফ্রেম এটসেট্রা। তো তুমি জানো সেটা যে সি ফ্রেম। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট, যেটা অনেকবার দেখেছি আমি কোশ্চেন এসেছে, যে মোমেন্টাম অফ দি সিস্টেম, গোটা সিস্টেমটা, এখানে সিস্টেম মানে বলটা, যে কোনো সিস্টেমের মোমেন্টাম, মোমেন্টাম মানে জানো তো ভরবেগ, মোমেন্টাম রিলেটিভ টু সি ফ্রেম, মানে এই সেন্টার অফ মাসের সাথে অ্যাটাচ আছে এইরকম একটা রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে যে কোনো সিস্টেমে, যেমন ধরো এইটা মুভ করছে ভি ভেলোসিটি, এবার এই ফ্রেমের রেসপেক্টের মোমেন্টাম তুমি বের করছো, তখন কিন্তু সব সময় তার মোমেন্টাম আসলে জিরো। এটা খুব ইম্পর্টেন্ট টার্ম, যে কোনো সিস্টেমের মোমেন্টাম যদি সি ফ্রেমের সাপেক্ষে বের করো, অন্য কারো না, অন্য কারো সাপেক্ষে জিরো না হতে পারে, কিন্তু যদি তুমি সি ফ্রেমের সাপেক্ষে বের করো তাহলে সব সময় জিরো আসে টোটাল মোমেন্টাম। দিস ইজ হোয়াই সি ফ্রেম ইজ কল্ড জিরো মোমেন্টাম ফ্রেম। এই জন্যই সি ফ্রেমকে বলা হয় জিরো মোমেন্টাম ফ্রেম। তার কারণ কি, যে সি ফ্রেমের রেসপেক্টে যে কোনো সিস্টেমের টোটাল মোমেন্টাম সবসময় জিরো আসে, অন্য কোনো ফ্রেমের সাপেক্ষে করলে কিন্তু আসবে না, শুধু সি ফ্রেমের রেসপেক্টে করলেই তোমার জিরো আসবে। চলো এটা ক্লিয়ার করি, নেক্সট আসবে
এবার দেখো ক্যালকুলেশন অফ সেন্টার অফ মাস, মানে এবারে এলা মেন এমন একটা পয়েন্টে যেখান থেকে কোশ্চেন তো হবেই, নিউমেরিক্যাল কোশ্চেন সেট হবে। এর আগে কনসেপচুয়াল যে কোশ্চেন সেট হতে পারে, আর যে কোশ্চেন সেট হবে না কিন্তু আইডিয়া যেটা দরকার সেটা পড়ে নিয়েছি। এইবার সেন্টার মাসকে ক্যালকুলেট করবো কিভাবে তার একটা দেখো। প্রথমেই আছে যে ডিসক্রিট মাস সিস্টেম, তার মানে এরকম ছড়ানো ছড়ানো ভর থাকবে। এখানে দেখো তোমাকে দেওয়া আছে একটা 2 কেজি, একটা 3 কেজি বল, দেখেছো দুটো পয়েন্ট আছে, একটা 2 কেজি, তার কোঅর্ডিনেট কত 2 6, মানে এক্স কোঅর্ডিনেট 2, ওয়াই কোঅর্ডিনেট 6, এন্ড সেকেন্ড একটা মাস নিয়েছে আর একটা ভর, সেটা হচ্ছে 3 কেজি, সে কত দূরে আছে 82 পয়েন্টে। এইবার দেখো কনসেপ্ট কি, এইটা যে কোনো ডিসক্রিট সিস্টেম হলে তার সেন্টার মাস কিভাবে বের করবে। তাহলে এখানেও আমি নিলাম আর সিএম, ওকে। কারণ তোমাকে বলা আছে দেখো টেক এ সিস্টেম অফ ডিসক্রিট মাস কনফিগারেশন, এই যে দুটো মাস আছে, তিনটাও থাকতে পারতো, সিম্পল করার জন্য দুটো নিয়ে করেছি। আজ শোন যেভাবে দেখানো হয়েছে, ফাইন্ড কোঅর্ডিনেট অফ সেন্টার মাস, এই দুজনের বদলে এমন একটা পয়েন্ট বের করো যেখানে দুটো ভর কেন্দ্রীভূত আছে বলে ধরা যায়, সেই পয়েন্টটাকে বের করো। তো এখানে ডেফিনেশন কি দেওয়া আছে দেখো, লাইন টানলাম, উপরে আছে M1 R1, M2 R2, M3 R3, প্রত্যেকটা ভর আর তার কোঅর্ডিনেটের গুণফল। চলো প্রথম মাস 2 কেজি, 2 নিলাম, এটা কোনটা এই M1টা হয়ে গেল। এবার গুণ শুরু হচ্ছে কার না, প্রথম মাসের কোঅর্ডিনেট, এটা হচ্ছে 2y 6j, এক্সট্রা 2 আর ওয়াইটা তো 6, তাহলে লিখবো কি 2y প্লাস 6j, 2i প্লাস 6j হয়ে গেল। আবার হচ্ছে প্লাস, এবার হচ্ছে M2, M2 মানে 3 কেজি, 3 মাল্টিপ্লাইড বাই তার কোঅর্ডিনেট R2, মানে এইটাই 2j, এইটাই 2j। নিচে কি আছে টোটাল মাস 10 কেজি প্লাস 2 কেজি, ক্লিয়ার অবধি বাস। এবার সিম্পল তুমি ক্যালকুলেশন করো, 2 দুগুণে 4 আয়, 6 দুগুণে 12j, এখানে 3 আসছে 24 আয়, এখানে 3 দুগুণে 6j, যোগ করে নিলে টোটাল আয় টোটাল যে কত, নিচে 5 দিয়ে ভাগ করে দিলে শেষ হবে। কেমন? নেক্সট আছে ফর কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ মাস। এবার যদি ছড়ানো ছড়ানো না হয়, কন্টিনিউয়াস মানে পেনটা একদম এইখান থেকে ভর শুরু হয়েছে, ডিস্ট্রিবিউট হতে 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 এই অবধি গিয়েছে, কোথাও কোনো গ্যাপ নেই, স্পেসিং নেই, ফাঁকা নেই, এইরকম যদি হতো তার সেন্টার অফ মাস বের করতে তুমি কিভাবে, দেখো এইটা হচ্ছে তার ডেফিনেশন। ইন্টিগ্রেশনের তখন তোমাকে হেল্প নিতে হবে। এখানে দিয়েছি কি জিনিস, লেট আস কনসিডার এ রড হ্যাভিং টোটাল মাস m, একটা রড নিলাম, তার টোটাল মাসটা কত m দেয়া আছে ক্যাপিটাল, ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি। এটা কিন্তু ইউনিফর্ম নয়, দেখো এখানে ছুচালো, এখানে মোটা, এখানে আবার ছুচালো, কিন্তু একটা যদি তুমি স্কেল নাও, স্কেল কাঠের স্কেল বা স্টিলের স্কেল, একদম ইউনিফর্ম। কেমন? সেটা হচ্ছে ইউনিফর্ম। যদি ইউনিফর্ম নন ইউনিফর্ম গুলি যায়, একদম সিম্পল এক্সাম্পল, তোমাদের যে স্কেল থাকে কাঠের স্কেলে বেসিক্যালি, কারণ তুমি স্টিলের স্কেল দেখবে একটা সাইডে গোল করা থাকে, ওটা ইউনিফর্ম হলো না, কিন্তু কাঠের স্কেল দেখবে পুরো রেক্ট্যাঙ্গেলের মতো, ওটা ইউনিফর্ম। এই পেনটাও কিন্তু ইউনিফর্ম না, এইখানে সরু, এখানেও সরু, মাঝে মোটা, এটাও ইউনিফর্ম না। কেমন? তাহলে আমাকে কিন্তু এখানে দিয়েছে এই প্রবলেমটাতে যে আমার ওই রডটা একটা ইউনিফর্ম অবজেক্ট, কোনো দিকে সরু কোনো দিকে মোটা এরকম নয়, কোনো দিকে ক্রমশ ভারী হয়ে গেছে একদিকে হালকা হয়ে গেছে এমনও নয়, সব জায়গায় একই ভাবে মাসকে ডিস্ট্রিবিউট করা আছে। এবার বলেছে এল ইজ দ্য লেন্থ অফ দ্য রড, টোটাল লেন্থ হচ্ছে এল। আমি ডেটাগুলো তুলে নিলাম, আমার কি কি দেয়া আছে, ফাইন্ড সেন্টার অফ মাস। এবার আমাকে তাহলে একটা কোঅর্ডিনেট চুজ করতে হবে, চলো একটা কোঅর্ডিনেট চুজ করো, এইটা ধরো কোঅর্ডিনেট তোমার এক্স ওয়াই, ওকে। এবার কি লেখা আছে দেখো, ছোট্ট একটা ভর নাও ওর, এইখানে একটা ছোট্ট ভর নিলাম, এইটা সেই ভরটা কত দূরে আছে তার ডিস্টেন্স ধরো, এটা আর এটা ডি আর, এই লেন্থটা ডি আর। তাহলে একক দৈর্ঘ্যের ভর কত, মাস পার ইউনিট লেন্থ ল্যামডা সমান এম বাই এল, কারণ টোটাল লেন্থ এল, টোটাল মাস এম, তাহলে পার ইউনিট লেন্থের জন্য মাস কত এম বাই এল। তাহলে এই ডিআর দৈর্ঘ্যের যেটা নিয়েছি ডিআর লেন্থ, তার মাস কত ল্যামডা ইন্টু ডিএল ডিআর, এইটাই হচ্ছে তোমার ছোট মাস যেটা, তার মাস। ক্লিয়ার?
উপরে কি আছে ডিএম ইন্টু আর, নিচে এইটা ভুল আছে, এই আরটা হবে শুধু ডিএম, নিচে শুধু মাস হবে। তাহলে চলো ইন্টিগ্রেশন সাইন দিলাম, এই যে ইন্টিগ্রেশন সাইন আছে উপরে, আর সিএম ইকুয়ালস টু উপরে ডিএম মানে ল্যামডা ডিআর, এইটা হয়ে গেলে ডিএমটা, দেন আছে আর, কত দূরে নিয়েছি আর দূরে আর, আর নিচে কি আছে শুধু মাস ডিএম, ডিএমটাকে আমি লিখেই দিই, ডিএম মানে হচ্ছে আমার ল্যামডা ল্যামডা ইন্টু ডিআর। এবার তুমি ইন্টিগ্রেশনে এ দাও লিমিট, এইখানে 0 আর এইখানে শেষ হচ্ছে এল, সো 0 থেকে এল, 0 থেকে এল। উপরে আছে ল্যামডা, নিচেও আছে ল্যামডা, দুটো ল্যামডাকে বাইরে বের করে দাও, কারণ ল্যামডা কনস্ট্যান্ট, দেখো এম বাই এলটা কনস্ট্যান্ট, মাসও কনস্ট্যান্ট, লেংথও কনস্ট্যান্ট। কেমন? কারণ মাস ও নিজে নিজে বেড়ে যাচ্ছে। এই পেনটাকে যদি আমি বলি যে আমি ক্লাস শুরুর সময় যত নিয়েছিলাম এখন অনেক ভারী হয়ে গেছে, শুনলেই তুমি হাসবে, বলে কি জাদু, যে আপনার হাতে থাকতে থাকতে ভারী হয়ে গেছে। সো মাস আর কনস্ট্যান্ট, যেটা রড দিয়েছি তোমার সেই রডটার মাস একই থাকবে সবসময়, লেংথও একই আছে। তো দুটো জায়গা থেকে ল্যামডা বের করে দিয়ে ল্যামডাকে বাদ দিয়ে দিলাম, তাহলে আমার ইন্টিগ্রেশন থাকলো কি, উপরে হচ্ছে আর ডিআর, নিচে আছে শুধু ডিআর। উপরের ইন্টিগ্রেশন হচ্ছে আর স্কোয়ার বাই 2, লিমিট দাও 0 থেকে এল, আর নিচে আছে ডিআর মানে শুধু আর, তার লিমিট দাও 0 থেকে এল। তাহলে আর স্কোয়ার বাই 2 আছে, এটা হাফ বের করে দিলাম বাইরে, একবার এল বসালাম আর এর জায়গায়, তাহলে হলো এল স্কোয়ার, মাইনাস আর এর জায়গায় একবার 0 বসাও, 0 স্কোয়ার। নিচে আছে কি শুধু আর, তাহলে আর এর জায়গায় একবার এল বসাও, মাইনাস দিয়ে আর এর জায়গায় একবার 0 বসাও, তাহলে উপরটা হচ্ছে এল স্কোয়ার বাই 2, নিচে এল, একটা এল কেটে দাও, এল বাই 2। এটা হচ্ছে তোমার অ্যান্সার, মানে এইরকম জায়গায় পড়বে, পুরো একদম মিডিলের কোনো একটা পয়েন্ট এইরকম জায়গায় পড়বে সেন্টার অফ মাস। তাহলে এইটা হচ্ছে তোমার ডেফিনেশন, যদি এরকম কন্টিনিউয়াস মাস হয়তো। আর যদি তোমার ডিসক্রিট হয়, ছড়ানো ছড়ানো, তাহলে M1 R1 M2 R2 M3 R3 উপরে হলো, নিচে শুধু M1 প্লাস M2 প্লাস M3 টোটাল মাস। ক্লিয়ার? পরের যেটা আছে দেখো, সেন্টার অফ মাস অফ সাম কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন অফ রিজিড বডি। যে কোনো যদি আর্ক হয় এরকম ছোট্ট একটা চুড়ির অংশ, একটা লোহাকে একটা আর্কে বাঁকালে তুমি চাপে রাখো, তাহলে তার সেন্টার অফ মাস এখান থেকে কত দূরে হবে, সেই পয়েন্ট হচ্ছে এইটা। এই রেডিয়াসটা যদি আর হয় তাহলে এটা তোমার হবে আর সাইন থিটা বাই থিটা। এই জায়গাটা আমি আর কিছু আলোচনা করছি না, এখানে আলোচনা করার কিছু নেই, শুধু তোমাকে মুখস্থ রাখতে এই পেজটা। আমার বই থেকেই কপি করা এগুলো, আমার বইতে তুমি গোটা এটা পেয়ে যাবে, তোমাকে শুধু মনে রেখে দিতে হবে। তার মধ্যে যদি তুমি বলো যে স্পেশালি কোনগুলো মনে রাখবে, তাহলে তোমাকে বলবো যে সলিড হেমিস্ফিয়ার মনে রাখবে, মুখস্থ করবে তুমি, এইটা করবে, এইটা করবে, আর লাগবে না। আর যদি মুখস্থ করতে কষ্ট হয় তাহলে আর তোমার দরকার, এটা প্লাস সাইন হবে, আর রাখার দরকার না। যদি খুব হয় এইটা রাখবে, ব্যাস। এই 1 2 3 4 এই 4টা মনে রাখলে তোমার মেকানিক্সের সমস্ত নিউমেরিক্যাল সলভ করা যাবে। বাকিগুলোতে নিউমেরিক্যাল হয় না, এমনি দিতে পারে। যেটা সলিড কোন যদি হয়, তার হাইট যদি এইচ হয়, তাহলে তার সেন্টার মাস কোথায় পড়বে, এখান থেকে এই পয়েন্টের ভ্যালুটা হচ্ছে এইটা h/4। টোটালটা যদি এইচ হয়, এখান থেকে h/4 এর তার সেন্টার মাস থাকবে। ওকে, নেক্সট কনসেপ্ট দেখো, শিফট অফ সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস সরে যাবে কেন? ডিস্টেন্স অফ ফাইনাল লোকেশন অফ সেন্টার অফ মাস সিস্টেম from its initial location is known as shift of center of mass. তাহলে আগে যেখানে সেন্টার অফ মাস ছিল, এখন যেখানে সেন্টার অফ মাস হলো, এই দুটোর মধ্যে যে ডিসটেন্স, সেটা হচ্ছে শিফট অফ সেন্টার অফ মাস। কেন চেঞ্জ হবে? তোমার মনে হতে পারে যে বলছি ডিসটেন্স অফ দি ফাইনাল লোকেশন অফ সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম ফ্রম ইটস ইনিশিয়াল লোকেশন, প্রথমে যেখানে ছিল পরে যেখানে হলো, এই দুজনের মধ্যে যে ডিসটেন্স, সেটাই হচ্ছে সেন্টার অফ মাসের শিফট, যত সরে গেল। প্রশ্ন হচ্ছে যে প্রথমে এক ছিল পরে আরেক হলো, কেন হলো? কিছু না কিছু তো ঘটিয়েছি, কারণ এই পেনটাতে যদি আমি কোনো চেঞ্জ না আনি,
তাহলে সেন্টার মাস জীবনে সরবে না। হতে পারে যদি আমি একটা ক্যাপ লাগিয়ে দিয়ে আবার নতুন করে, তাহলে আবার একটা মাস এলো, এখন সরবে। বা আমরা সব ছেলেরা ধরো এই এক সাইডে চলে এলো, তাহলে কিন্তু গোটা ঘর সহ সেন্টার মাস এইদিকে শিফট হয়ে চলে আসে। কেমন? যেদিকে বেশি মাস সেন্টার মাস সেদিকে শিফট করবে। তো এখানে নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে যার জন্য সেন্টার মাস শিফট হয়েছে। প্রশ্ন হচ্ছে কি হয়েছে। প্রথমে দেখো শিফট অফ সেন্টার অফ মাস ডিউ টু অ্যাডিশন অফ মাস। অ্যাডিশন মানে কি? এক্সট্রা মাস কিছু দেওয়া হয়েছে। একটা এক্সাম্পল দেখো, প্রথমে M1 মাসটা ছিল একটা চাকতি, আবার একটা এটা চাকতি নেওয়া আছে, হ্যাঁ ডিস্ক নেওয়া আছে, একটা ডিস্ক ছিল যার ভর M1। এবার ওর পাশে আরেকটাকে এনে বসিয়ে দিল, বললাম যে গোটা সিস্টেমটার বলো, তাহলে সেন্টার মাস সরবে হ্যাঁ কিনা? কমন সেন্স বলো। এ একা ছিল আগে, এর সেন্টার মাস এইখানে পড়ছিল, আমি আর একটা চাকতিকে গা ঘেসে বসিয়ে দিলাম, তো গোটা সিস্টেমটার মাস এখন বাড়লো না, তাহলে সেন্টার মাস তো ওইদিকে সরে যাবেই। তাহলে যদি শিফট হয়, কেন শিফট হয়? যে যদি আমি নতুন একটা মাস তার সাথে অ্যাটাচ করে নিই, এটা হতে পারে। আমরা যেখানে বসেছিলাম এইরকম না বসে সবাই চলে এলো এক ধারে, একটার উপর দাঁড়িয়ে গেল, তাহলে সেন্টার মাস সরে আসতে পারে। কেমন? অথবা আমি এইখান থেকে এই ডিসপ্লে কিছু জিনিস কেটে নিলাম, তাহলেও সেন্টার মাস চেঞ্জ যেতে পারে। তাহলে যতক্ষণ তুমি সিস্টেমে চেঞ্জ না আনছো সেন্টার মাস সরবে না। চেঞ্জ যদি আনো তাহলে সেন্টার মাস সরবে। তুমি নতুন করে তার মাস বাড়িয়ে দিলে তাহলে সরবে, কিছুটা অংশ কেটে নিলে তাহলেও সরবে। কিন্তু যদি চেঞ্জ না আনো তাহলে সরবে। একটা নৌকা ভাসছে, সেখানে কিছু করা হচ্ছে না, তাহলে কিন্তু তার সেন্টার মাস ফিক্স নৌকা। কিন্তু একটা লোক একটা ধারে ছিল আর একটা ধারে হেঁটে চলে গেল, লোকটার পজিশন চেঞ্জ হয়ে গেল, তাহলে কিন্তু সেন্টার মাসে চেঞ্জ হবে। বা একটা লোক ছিল নৌকার উপরে, আরো তিনজন উঠে পড়লো, তাহলে কিন্তু সেন্টার মাস হবে। তো কিছু না কিছু তুমি করো, না হলে কোনো জিনিসের চেঞ্জ আসে না। তো এইখানে প্রথমটা আমি পড়ছি কি শিফট অফ সেন্টার মাস ডিউ টু অ্যাডিশন। দেখো অ্যাডিশন মানে কিছু মাস অ্যাড করা হয়েছে, যেমন এখানে M1 ছিল M2 দেওয়া হয়েছে। ওকে, কিভাবে করবে শিফটটা, যে কতটা শিফট হয়েছে বের করবে কি করে? একদম ডিরেক্ট তোমার এখানে করে দেয়া আছে, তুমি মুখস্থ রাখতে পারবে, যে তোমাকে আলাদা আলাদা করে কষতে হবে না। সেটা কি? শিফট সমান উপরে যতটা মাসকে অ্যাড করা হয়েছে মাল্টিপ্লাইড বাই ডি। ডি মানে কোনটা? ডিস্টেন্স বিটুইন x1 এন্ড x2। আবার প্রশ্ন, x1 x2 কি না? x1 হচ্ছে সেন্টার অফ মাস বিফোর অ্যাডিশন, তাহলে যখন এইটা দিই নিয়ে এই মাস, তখন সেন্টার মাস ছিল এইখানে। x2 কি? পজিশন অফ সেন্টার অফ মাস অফ অ্যাডেড মাস, যে মাসটাকে অ্যাড করছো তার সেন্টার অফ মাস কোথায়? এইখানে। কেমন? তাহলে এইটা হচ্ছে x1, এখন x1 এর ভ্যালু 0 আসবে, কারণ এইটা হচ্ছে কোঅর্ডিনেট, একদম তার অরিজিনেই বসানো হয়েছে এটাকে। তাহলে প্রথমটা এই অঙ্কের ক্ষেত্রে এই পার্টটা 0, আর x2 পার্ট যেটা সেটা হচ্ছে দুজন রেডিয়াস বলা আছে এখানে, হ্যাঁ R1 R2 বলা আছে, R1 R2। তাহলে এখান থেকে R1 প্লাস R2, তাহলে দ্বিতীয় মাসের ডিস্টেন্স হচ্ছে এই ডিটা, এই ডিটা হচ্ছে তোমার R1 প্লাস R2। ওকে, মাস অ্যাডেড M2, এই M যেটা অ্যাড করা হয়েছে কোনটাকে? এইটাকে, তাহলে এইটা বসবে M2। আর কি কি আছে নিচে? M ইনিশিয়াল, প্রথমে কি ছিল? শুধু M1টা, তাহলে M ইনিশিয়ালটা হচ্ছে তোমার M1, M অ্যাডেড যেটাকে অ্যাড করা হলো মানে দ্বিতীয়টা, এটা হচ্ছে M2। ব্যাস, এইবার তুমি বসো কতটা শিফট করে যাবে। ডেল্টা আর সিএম সমান প্রথমে আছে M অ্যাডেড মানে M2 যাকে অ্যাড করা হয়েছে, তার সঙ্গে আছে ডি মানে কতটা দূরে তার সেন্টার অফ মাস R1 প্লাস R2, ডিভাইডেড বাই কি আছে? M ইনিশিয়াল, প্রথমে যেটা ছিল কোনটা দিয়ে রেখেছি M1, এইটা ছিল প্রথমে M1, প্লাস M অ্যাডেড যে মাসটাকে অ্যাড করা হয়েছে M2। ক্লিয়ার? তাহলে যেরকমই সিস্টেম তোমাকে দিক, তুমি ডিরেক্ট এতে বসাবে, নিউমেরিক্যাল পেয়ে যাবে সলিউশন। তোমাকে আলাদা অনেক রকম প্রসেস হয়, সেগুলো মনে রাখার দরকার নেই, একদম ডিরেক্ট এতে বসাবে, এসে যাবে নিউমেরিক্যাল। ক্লিয়ার? তোমরা বইটা তাড়াতাড়ি পেয়ে যাবে, প্রিন্টিং এ চলে গিয়েছে। আগের এডিশন যদি নিতে চাও তাহলে তুমি পেয়ে যাবে, আছে এখনো সেন্টারে, কিন্তু আমি চাই না তোমরা আগের এডিশন কেনো, নতুন এডিশনটাই কিনো। এইবার দেখো শিফট ডিউ টু রিমুভাল অফ মাস, আগেরটা ছিল অ্যাডিশন অফ মাস, কিছু মাস দেওয়ার জন্য শিফট কত হচ্ছে। এখন যদি তুমি কেটে নাও, একটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছ যে আগে থেকে একটা
স্ফিয়ার ছিল সেখানে একটা ক্যাভিটি তৈরি করা হয়েছে, মানে একটা বলের মতো অংশ কেটে বের করে নেওয়া হয়েছে। তাহলে সেন্টার অফ মাস কোথায় শিফট করবে? দেখো এখানে শিফট কিভাবে আছে। প্রথমে আছে এম রিমুভ, যে মাসটাকে খুলে নেওয়া হয়েছে তার মাস কত। দেন আছে ডি, ডি মানে হচ্ছে অরিজিনাল যে সেন্টার অফ মাস সেখান থেকে যে যাকে কাটা হয়েছে তার সেন্টার অফ মাস কত দূরে, এইটা ডি। ওকে, তারপরে এম ইনিশিয়াল মানে গোটাটা, আর এম রিমুভ যেটাকে খুলে নিচ্ছে মানে সাদা অংশটা। তাহলে এই সাদা অংশের মাস যেটা সেটা হচ্ছে এম রিমুভ, আর এই গোটাটা এই ফাঁকা সহ না, ফাঁকা সহ গোটাটাকে ধরো, সেটা হচ্ছে এম ইনিশিয়াল। এইবারে বের করো যে সেন্টার অফ মাস আগে এইখানে ছিল, আগে এই জায়গাটা ছিল ওতে, এখন কেটে নেওয়ার পর সেন্টার অফ মাস কোন দিকে গেছে। প্রথমে আছে মাইনাস সাইন, মাইনাস। দেন আছে এম রিমুভ, যেটা খুলে নেওয়া হয়েছে সেটা বের করতে হবে। কত আছে টোটাল মাস, একটা ধরে নাও গোটাটার মাস হচ্ছে এম, তাহলে একক আয়তনের কত হবে, এম বাই 4/3 পাই আর কি। হলো এইটার আয়তন কত তাহলে, 4/3 পাই, ও রেডিয়াস হচ্ছে r/2, যেমন গোটাটা আর মানে এটা r/2, সো r/2 এর হোল কিউব। 4/3 পাই, 4/3 পাই কেটে যাবে, এখানে একটা আর কিউব ওখানে একটা আর কিউব কেটে যাবে, 2 এর কিউব মানে 8, m/8, এইটা হচ্ছে মাস কাটা হয়েছে, এইটা হচ্ছে m/8, আর যেটা প্রথমে ছিল সেটা হচ্ছে m, মানে ওর 1/8 অংশ খুলে নেওয়া হয়েছে। তা আমি এখানে বসাও মাইনাস সাইন, তারপর হচ্ছে এম রিমুভ, এম রিমুভ মানে m/8, m/8, তারপরে কি আছে মাল্টিপ্লাইড বাই ডি, মানে দুটোর মধ্যে দূরত্ব সেন্টারের, এটা হচ্ছে আর, সরি আর না r/2, এইটুকুটা গোটাটা আর, গোটাটা আর হলে এটা r/2, r/2। নিচে আছে এম ইনিশিয়াল, প্রথমে যত মাস ছিল ওই যে এম, তারপর হচ্ছে মাইনাস সাইন, তারপর হচ্ছে এম রিমুভ, কত m/8 খুলে নেওয়া হয়েছে, m/8। উপরে থাকলো এম আর 4/16, এইটা হচ্ছে 7/8 এম, দুপাশ থেকে এম এম কেটে দাও, উপরে মাইনাস আর, আর এটা 2 14, কেমন নেগেটিভ আসছে মানে কি, এইটা কেটে নেওয়ার জন্য এই দিকটা ভারী হয়ে গেছে, ওই দিকটা হালকা হয়ে গেছে, সেন্টার মাস জন্য এই দিকে সরে চলে আসছে নেগেটিভ সাইডে, এখন সেন্টার মাস এইখানে পড়বে, আর এই ভ্যালুটা হচ্ছে r/14। কোনখানটা গো, এই মাসটা, এই গোটা মাসটা এম, গোটা মাসটা এম, এর আয়তন কত, রেডিয়াস যদি আর হয় 4/3 পাই আর কি, তাহলে একক আয়তনের ভর কত বলো, তাহলে একক আয়তনের মাস যদি এত হয়, এই ফাঁকা অংশটার আয়তন বল কত, তার রেডিয়াস হচ্ছে r/2, তাহলে 4/3 পাই r/2 এর হোল কিউব। তাহলে একক আয়তনের ভর যদি এত হয়, এত আয়তনের ভর কত, এই জন্য গুণ হলো 4/3 পাই r/2 এর হোল কিউব, এইটা হলো m/8। না ক্লিয়ার হলো না, একক আয়তনের বের করলে তারপর যে আয়তন কাটা হয়েছে সেই আয়তন দিয়ে গুণ করে দিলে, তাহলে যতটা কাটা হয়েছে তার ভর কত পেয়ে গেলে তুমি। ক্লিয়ার করে নেক্সট, sum of moment of masses, all masses of a system about the center of mass of the system is 0। এর মানে মোমেন্ট অফ মাস মানে কি, যে কোন পয়েন্টের রেসপেক্টে এটা একটা পয়েন্ট, এর রেসপেক্টে কোঅর্ডিনেট সিস্টেম, এটা এইখানে একটা ভর আছে, মাস হচ্ছে এম, তার এক্স কোঅর্ডিনেট হচ্ছে এটা, ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে এইটা, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে ওর মোমেন্ট অফ মাস হচ্ছে এম ইন্টু এই ডিস্টেন্সটা, দ্যাট ইজ এক্স আই
প্লাস ওয়াই জি, বা লিখতে পারো এম আর। কোন পয়েন্টের রেসপেক্টে কারোর মোমেন্ট অফ মাস মানে হচ্ছে তার মাস মাল্টিপ্লাইড বাই তার ডিস্টেন্স। কোন একটা বিন্দু থেকে কারোর যদি মোমেন্ট অফ মাস বের করতে চাও তাহলে কি করতে হবে, যার বের করছো মোমেন্ট অফ মাস তার মাস মাল্টিপ্লাইড বাই যে পয়েন্ট থেকে তুমি বের করছো সেখান থেকে কত দূরে ও আছে, এই দুজনের গুণফল। বোঝা গেল? তাহলে এখানে কি বলছে দেখো, সাম অফ, সাম মানে হচ্ছে যোগফল, যতগুলো মাস আছে, ধরো এখানে আরো ছিল m1 m2, এদিকে আছে m3, এখানে আছে m4, এর ডিস্টেন্স r1, এর ডিস্টেন্স r2, এটার ডিস্টেন্স r3, এর ডিস্টেন্স r4। সাম মানে হচ্ছে m1 r1 প্লাস m2 r2 প্লাস m3 r3, যত আছে সবের যোগফল। ভর তার দূরত্ব, ভর তার দূরত্ব, ভর তার দূরত্ব, এটা হচ্ছে সাম। সাম মানে এই যোগফলটা, এই যে প্লাস প্লাস দিয়ে গেছে। সাম অফ মোমেন্টাম অল মাসেস, অল এখানে কটা নিয়েছিলেন, চারটা, রাখি লিখে দেন m4 r4। ওকে, সকল হয়ে গেল। তাহলে এখানে যতগুলো মাস নিয়েছিলাম, চারটা মাস নিয়েছিলাম, চারজনেরই মোমেন্টাম মাস বের করে ফেললাম। এবার যোগফল করে দিয়েছি, যেন সাম শব্দ চলে আসছে। সাম অফ মোমেন্টস অফ অল মাসেস, যতগুলো ভর আছে সবার মোমেন্টাম মাসের যোগফল কার রেসপেক্টে, দেখো অ্যাবাউট দি সেন্টার অফ মাস। যদি সেন্টার অফ মাসের সাপেক্ষে বের করে, এখন বের করতে পারি আমার সাপেক্ষে, ধর তোমার ভর গুণিত এখান থেকে তোমার দূরত্ব, ওর ভর গুণিত এখান থেকে ওর দূরত্ব, সকল রয়ে গেল। কিন্তু আমি হয়তো সেন্টার অফ মাসে না, তাহলে কিন্তু জিরো আসবে না। তাহলে একটা তুমি ভ্যালু পাবে, প্লাস মাইনাস যাই হোক তুমি ভ্যালু পাবে। কিন্তু যদি গোটা সিস্টেমটা ভর কেন্দ্র আমি হই, তাহলে যদি মোমেন্ট অফ মাস বের করি, সে জিরো আসবেই একদম, তাহলে ডেফিনেটলি জিরো আসবে। তাহলে দেখো, যদি সেন্টার অফ মাসের সাপেক্ষে নাও তাহলে কিন্তু জিরো, এই ভ্যালুটা সবসময় জিরো আসবে। যদি যদি কিন্তু এখানে আছে শব্দ, সেন্টার অফ মাসের সাপেক্ষে বের করো তবে। অন্য কারোর সাপেক্ষে যদি বের করো, যেমন তোমরা ডিসক্রিট মাস আলাদা আলাদা ছড়িয়ে ছিটিয়ে বসেছ, এখন আমি সেন্টার মাস মোটেও না, এত বড় বিল্ডিং এর সেন্টার মাস থোড়াই আমি আসতে পারি, বিল্ডিং এর সেন্টার যেখানে ওইখানে পড়ে, ওই পয়েন্ট থেকে যদি নিতাম তাহলে আমাদের সকলের যে মোমেন্টাম মাসের যোগফল সে জিরো আসবে। কিন্তু আমার রেসপেক্টে যদি বের করো আসবে না, হয় প্লাস বা মাইনাস কিছুটা ভ্যালু থেকে যাবে, +13 +17 -20 যে কোনো একটা আসবে। কিন্তু যদি সেন্টার অফ মাসের রেসপেক্টে বের করো তাহলে মোমেন্ট অফ মাস জিরো আসবেই। এটাও কোশ্চেন সেটার, সে মোমেন্ট অফ মাস, সাম অফ মোমেন্ট অফ মাস অ্যাবাউট হুইচ পয়েন্ট ইজ অলওয়েজ জিরো, মানে সবসময় জিরো হবেই। সেটা হচ্ছে কি তোমাকে আলাদা আলাদা দিতে পারে, অ্যাবাউট সেন্টার অফ মাস, অ্যাবাউট এনি পয়েন্ট, অ্যাবাউট অরিজিন, নান অফ দ্য অ্যাবাউট, উপরে কোনোটাই না। তাহলে তোমরা কোনটা অপশনে যাবে, যে অ্যাবাউট সেন্টার অফ মাস সবসময় জিরো হবে। মেবির কোনো গল্প নেই যে মেবি জিরো, এরকম কোনো গল্প নেই, মেবির গল্পই নেই, একদম মাস্ট বি জিরো, জিরো হবেই। তুমি যদি সেন্টার অফ মাসের রেসপেক্টে মোমেন্ট অফ মাস বের করো তাহলে একদম জিরো 100% হবে। এটা তার ক্যারেক্টারিস্টিক্স, একদম এই জন্য মনে রেখে দিই। বইয়ে বড় বড় করে কনসেপ্ট আকারে লিখে তো ইম্পর্টেন্ট জিনিসগুলো করা আছে, জাস্ট বই যেরকম আছে সেখান থেকে কপি পেস্ট করো, সেখানে তুমি পাবে কনসেপ্ট লেখা, এই লাইন লেখা, ডিসকাশন সব তুমি পাবে। এই জন্য ফিজিক্সের আমাদের দুজনেরই ক্লাসের তোমরা যদি কিছু নাও তোলো কোনো তোমার অসুবিধা নেই, শুধু যদি বইটা তোমরা কালেক্ট করতে পারো, তুমি সেখানে গিয়ে দেখবে বোর্ডটাই আছে, সেটা ধরেই তোমাদের পড়িয়ে দিয়েছি, পড়তেও সুবিধা তোমার। এইবার দেখো এখানে যেটা আছে এই পেজটা আমি একটু ক্লিয়ার করে দিই, এখানে একটু কাজ করতে হবে আমাকে। যে কনসিডার টু বডি সিস্টেম, লাল রঙের নেওয়া আছে দেখো, একটা m1 একটা m2, তাদের ডিসটেন্স দেখো, এটা হচ্ছে m2। তো এইটা হচ্ছে সেন্টার মাস, এই পয়েন্টটা। এবার সেন্টার মাস থেকে m2 মাস তার ডিসটেন্স r2, সেন্টার অফ মাস থেকে m1 মাস তার ডিসটেন্স হচ্ছে r1। তাহলে মোমেন্ট অফ মাস অ্যাবাউট সেন্টার অফ মাস কত, m1 r1। একজন ডান দিকে আছে একজন বাঁ দিকে আছে, এর মাইনাস সাইন দিলাম পরেরটার জন্য, m2 r2। এবার যেহেতু r1 r2 মাপা হয়েছে সেন্টার অফ মাসের সাপেক্ষে, সো জিরো। এক্ষুনি পড়েছি আমি অ্যাবাউট সিস্টেম। যদি সেন্টার অফ মাস এটা না হতো তাহলে জিরো হতো, বাট যেহেতু সেন্টার অফ মাসের সাপেক্ষে নিচ্ছে তাহলে জিরো। সেখান থেকে পেলাম আমি m1 r1 ইকুয়ালস টু m2 r2। এগেন দুজনের মধ্যে ডিসটেন্স, রিলেটিভ ডিসটেন্স যেটা সেটা r। তাহলে এখানে r মানে কত, r1 প্লাস r2।
ক্যালকুলেট করো, সরি দাও এখান থেকে R1 পাচ্ছি আমি, এখান থেকে R1 টা বের করি, R1 সমান R মাইনাস R2। তাহলে এইখানে যদি বসাই আমি R1 এর এই ভ্যালুটা, M1 R মাইনাস R2 ইকুয়ালস টু M2 R2, এই R2 টাকে ওদিকে নিয়ে গেলাম, কমন নিলাম, R2 কমন নিলে M1 টা প্লাসে গেল, ওখানে একটা আছে M2 প্লাস হলো, আর এখানে একটা আছে M1 আর R শুধু। তাহলে এখানে R2 কত হলো? R2 হলো M1 আর নিচে M1 প্লাস M2, উপরে আর আছে, নিচে দুজন ভরের যোগফল আছে। তাহলে একই রকম যদি আমি R1 টা বের করতে চাই, তবে এখানে R2 বেরিয়েছে, R1 কত আসতো? এখানে দেখো R2 এর জায়গায় M1 আছে, তাহলে এখানে R1 এর জায়গায় M2 থাকবে, এখানে 2 থাকলে এখানে 1, এখানে 1 থাকলে এখানে 2, বাকি যেমন R আছে লিখে দাও, যেমন M1 প্লাস M2 আছে লিখে দাও। তো তোমার তাহলে এটা কি জিনিস দাঁড়িয়েছে? এটা হচ্ছে রিলেটিভ ডিসটেন্স দুজনের মধ্যে। সে এই দুটো তোমাকে মনে রাখতে হবে। 2 বের করলে M1 থাকবে, 1 বের করলে M2 থাকবে, বাস। আর নিচে তো দুজনের ভরের যোগফল। নেক্সট লাইন। এবার দেখো, অন এ বোট মানে একটা নৌকায়, on a boat, if a man reaches from one end to another end, একটা লোক ছিল, এখান থেকে হাঁটা শুরু করে এইখানে এলো, reaches from one end to another end, এখান থেকে এখানে গেল, ওকে, that is relative displacement of man is L, এইটা L। নৌকার সাপেক্ষে তাহলে কতটা গেল? পুরো একটা এন্ড থেকে আরেকটা এন্ড, যেহেতু বলা আছে L is the length of the boat, বোটের লেংথ, একটা এন্ড থেকে একটা এন্ড, যা মানে নৌকার সাপেক্ষে লোকটা কিন্তু L দূরত্ব গেল, ওকে। এবার হচ্ছে দেন ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ বোট, তাহলে লোকটাকে আমি 1 ধরলাম, 1, বোটটাকে আমি 2 ধরলাম, ওকে। লোকটার মাস M1, বোটটার M2। আমাকে বের করতে হবে কার? ডিসপ্লেসমেন্ট অফ বোট, মানে 2 এর। তাহলে 2 বের করতে গেলে আমরা কত করতাম? উপরে 1 বসতো M1, নিচে M1 প্লাস M2, আর উপরে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট মানে এর সাপেক্ষে এটা কত, বাস, এক লাইন অঙ্ক শেষ। কিন্তু এটা কম্পিটিটিভের অঙ্ক, এটা নিড বাই যেই অঙ্ক, কিন্তু তুমি ডিরেক্ট তো বসিয়ে দিতে পারলা। আগের যেহেতু কনসেপ্টটা আমরা পড়েছি, রিলেটিভটা বের করতে পারলে এক লাইনে অঙ্ক, অ্যান্সার শেষ। আননেসেসারি বিভিন্ন ভাবে কষার দরকার নেই। এটা বোঝা গেল না? যায়নি, ব্যাস। উপরে যেন রিলেটিভটা বসে, মানে এর সাপেক্ষে কতটা ডিসটেন্স, সে নৌকায় পাশে সরে আসুক কি না সরে আসুক পরের কথা, অ্যাকচুয়াল নৌকা সরবে যেখানে দিকে যাবে, যেহেতু জলের কোনো বাধা নেই, এখন পজিশনটা হবে নৌকার এইরকম, নৌকা কিন্তু এদিকে সরে চলে আসবে। আর যতটা সরেছে, ধরো এটা মিডিল, এখন এটা মিডিল, সরেছে কত? এইটাই হচ্ছে R2টা। লোকটা ওদিকে সরলেই নৌকা দিকে সরে আসে। আর একটা কনসেপ্ট পড়ো, ইফ দি লাইন অফ অ্যাকশন, কার? ফোর্সে, বল যেদিকে যাচ্ছে কাজ করছে সেই ডিরেকশনটা যদি গোজ থ্রু দি সেন্টার অফ মাস, ভর কেন্দ্রের মধ্যে দিয়ে যদি লাইনটা যায়, তাহলে কি হবে? মাস অফ এ সিস্টেম, গোটা সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম, দেন অনলি ট্রান্সলেশনাল মোশন পসিবল অ্যান্ড নো রোটেশনাল এফেক্টস হ্যাপেন। একটু আগে বলেছিলাম না একটা চুড়ি দিয়ে, যে এইটা ধরো সেন্টার অফ মাস, এইভাবে বল প্রয়োগ করা হবে, তাহলে গোটা চুড়িটার কোনো রোটেশন আসবে না। পেন দিয়ে বলেছিলাম না যে এটা ধরো আমার পেন, এইটা হচ্ছে সেন্টার অফ মাস, এই পয়েন্টটা, তাহলে এইখানে যদি তুমি ফোর্স দাও, পেনের অবস্থান একটু পরে এরকম পাবে, তারপরেও এইরকম পাবে, ট্রান্সলেশনাল হবে, রোটেশন হবে। কিন্তু যদি এই পেন, এইটা সেন্টার অফ মাস, ফোর্স দিচ্ছেন এইখানে, তাহলে অবস্থা কিরকম হবে? একটু পরে হবে পেনের অবস্থা এইরকম,
তারপর হবে পেনের অবস্থা এইরকম। তাহলে দেখছো ট্রান্সলেশনাল প্লাস রোটেশনাল দুটোই আসছে। তো তুমি যদি তোমার এই যে লাইন অফ অ্যাকশন যে বরাবর ফোর্স দিয়েছো সেটা যদি সেন্টার অফ মাসের মধ্যে দিয়ে যায় তাহলে শুধু ট্রান্সলেশন পাবে, এরকম রোটেশন পাবে না, ঘুরবে না। আর যদি তুমি সেন্টার অফ মাসে না দাও, তোমার লাইন অফ অ্যাকশন যেটা ফোর্সের সে যদি সেন্টার অফ মাসের বাইরে থাকে অন্য জায়গায়, তাহলে কিন্তু রোটেশনও আছে। তো আমার এই নিউমেরিক্যালটাতে কি করা আছে, আর আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নিই তারপরে আমি পড়ি। ওখানে বলা আছে ইফ লাইন অফ অ্যাকশন অফ এ ফোর্স, বলটা যেভাবে দিচ্ছ, বলটা একটা ভেক্টর, ফোর্সটা, তাহলে তার একটা লাইন অফ অ্যাকশন আছে, যে ডিরেকশনে কাজ করছে সেটাকে যদি লম্বা করে বাড়ি দাও, সেটা যদি সেন্টার আর মাসের মধ্যে দিয়ে যায় সেই লাইনটা, তখন কি হবে, দেন কি হবে, যদি সেখান থেকে যায় দেন কি হবে না, ট্রান্সলেশনাল মোশন পসিবল, নো রোটেশনাল এফেক্টস হ্যাপেন, কোনো রোটেশন পাবে না, পেন এরকম ঘুরবে না। যেমন দেখেছিলাম একটাকে পেনের পজিশন গুলো পরপর ঠিক এইভাবে তুমি দেখতে পাবে পেনের পজিশন এইরকম, কিন্তু তুমি যদি সেন্টার মাসের বাইরে কোথাও দাও তাহলে কিন্তু যাবে এইদিকে, কিন্তু এরকম করে টিল্টও হতে থাকবে, হেলে যাবে। এবার দেখো নিউমেরিক্যাল, ওটাকে সাপোর্ট করার জন্য তোমার যেটা দরকার, এ ফোর্স এফ ইজ অ্যাপ্লাইড অন দ্য সিস্টেম, গোটা সিস্টেম দেখো, এখানে একটা উপরে আছে এল দৈর্ঘ্যের একটা রড, নিচে আছে 12 দৈর্ঘ্যের একটা রড, একসাথে এটাকে আমি টি এর মতো করে রেখেছি জুড়ে দিই, কেমন দুটো কাঠের জিনিসকে বা দুটো স্টিলের জিনিসকে আমি জোড়া লাগিয়ে রেখেছি। এবারে ফোর্স কোথায় অ্যাপ্লাই করা আছে, সিস্টেম অ্যাট পি, এই যে পি পয়েন্ট, এখানে ফোর্স দেওয়া হয়েছে, সো দ্যাট এই পিটা দেওয়ার ফলে কি হলো, নো রোটেশনাল মোশন ইজ অবজার্ভ, কোনো রোটেশন এলো না। তাহলে যদি রোটেশন না আসে, অনলি ট্রান্সলেশনাল অকার, তার মানে কি ওই পয়েন্টটা কি পয়েন্ট, সেন্টার মাস, ভেরি গুড। নিউমেরিক্যালি দেখো তোমাকে দিচ্ছি, কিন্তু তোমাকে বলেনি যে সেন্টারের মাস দিয়ে ফোর্স দেওয়া হয়েছে, তোমাকে লাইনটাকে ঘুরিয়ে দিয়েছে কিভাবে, দেখো নিউমেরিক্যালটা কম্পিটিটিভে কিরকম দেয়। তুমি কনসেপ্টটা পড়লে কি, যে যদি সেন্টারের মাসের মধ্যে দিয়ে যায় লাইন অফ অ্যাকশন, তাহলে শুধু ট্রান্সলেশন হবে, রোটেশন হবে না। এবার নিউমেরিক্যাল তারা কিরকম দিয়েছে দেখো, পি এর মধ্যে দিয়ে একটা ফোর্স দেওয়া হলো, ট্রান্সলেশন হলো, রোটেশন হলো না, কিন্তু তোমাকে বললো না যে এইটা সেন্টার অফ মাস, যে সেন্টার অফ মাসের মধ্যে দিয়ে ফোর্স দেওয়া আছে, তার মানে তোমাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হলো যে ওটা সেন্টার অফ মাস, সেই জন্য ট্রান্সলেশনাল হয়েছে, রোটেশন হয়নি। তাহলে আমি পেয়ে গেলাম যে পিটা সেন্টার অফ মাস। চলো এবার সেন্টার অফ মাসের পজিশন আমি বের করি, এক্স, এখানে দুটো মাস আছে, এটা এম, এটা 2m। কেন এম 2m ধরলাম, এটা এল দৈর্ঘ্য 12 দৈর্ঘ্যের, তো এর যদি ডবল দৈর্ঘ্য হয় তাহলে ভর ডবল হবে না, খুব স্বাভাবিক ভর ডবল হবে। চলো এক্স কোঅর্ডিনেট আগে সেন্টার অফ মাসের বের করে ফেলো, এক্স কোঅর্ডিনেটটা এইদিকে, ওয়াই কোঅর্ডিনেটটা এইদিকে। এবারে দেখো তুমি এর সেন্টার অফ মাস কোথায়, এখান থেকে 12 দূরে, আর এর সেন্টার অফ মাস কোথায়, এখান থেকে গোটাটা যেহেতু 12 তার মিডিলে পড়বে, একটু আগে বের করেছিলাম একটা রডে, তাহলে এল দূরে। তাহলে আগে এক্স এরটা বের করো, এক্স কোঅর্ডিনেট দেখো 0, এরও সেন্টার অফ মাস এখানে, এরও সেন্টার অফ মাস এখানে, তাহলে এক্স এর দিকে কিন্তু সরেনি, তাই এটা 0। ওয়াই এর দিকে কোথায় পড়ছে না বের করো, প্রথম এই মাসটা নাও 2m, 2m ইন্টু তার সেন্টার মাস কত দূরে আছে, এল এ, এটা 12 তার হাফে, তাহলে এল এ আছে, প্লাস এই যে ছোট মাসটা আছে উপরে, তার মাস ইন্টু তার ডিস্টেন্স কত দূরে আছে, 12 দূরে, এটা তো সেন্টার মাস মিডলে, তাহলে কত দূরে আছে 12, 12 নিচে কি বসে, টোটাল মাসটা, একজনের 2m একজনের m, এটা কত আসছে, m গুলো সব কেটে যাবে, এটা 2, ওটা 2, 4, 4l নিচে 3, 4l/3, তাহলে তোমার সেন্টার মাস কোথায় পড়ছে, 4l/3, তাহলে তোমার এই ভ্যালুটা, এই যে এক্স যেটা দেওয়া আছে এটা হচ্ছে 4l/3, অ্যান্সার হচ্ছে এটা, অত দূরে সেন্টার মাসটা পড়বে। কারণ যেহেতু বলেছিল শুধু ট্রান্সলেশনাল মোশন হচ্ছে, রোটেশন নাই, তুমি প্রথমেই পেয়ে গেছে যে পিটা হচ্ছে সেন্টার অফ মাস। এবার সেন্টার অফ মাস যেভাবে বের করতে বের করলাম, বলে দিলাম যে এই পয়েন্টের কোঅর্ডিনেট এটা। ক্লিয়ার, এনি প্রবলেম? স্যার এটা আরেকবার বলুন। নেক্সট স্লাইড, নেক্সট কনসেপ্ট দেখো, ইন্টারনাল ফোর্স ক্যান ডু ওয়ার্ক। ধরো তোমার আমার মধ্যে দড়ি বাঁধা আছে, দড়ি দিয়ে তোমাকে আমি টানছি, তুমি আমাকে টানছি, কিন্তু বাইরে থেকে কেউ আসছে না,
তুমি আর আমি মিলে একটা সিস্টেম, কিন্তু বাইরে থেকে কেউ আসছে না। এখানে দুজনের মধ্যে দড়ি বাঁধা আছে, তোমাকে আমি দড়ি ধরে টানতে পারি, তুমি সরে আসতে পারো, তুমি আমাকে দড়ি ধরে টানতে পারো, আমি তোমার দিকে টানা হয়ে যেতে পারি। দেয়ারফর কাইনেটিক এনার্জি অফ ইন্ডিভিজুয়াল পার্টিকেল মে ইনক্রিজ। তোমার গতিশক্তিও বাড়তে পারে, তোমাকে যদি জোরে টানি টানা হয়ে ছোড়া হয়ে চলে আসো, তুমি আমাকে টানতে পারো, আমারও গতিশক্তি চেঞ্জ হতে পারে। বাট ইন্টারনাল ফোর্স ক্যান নট প্রডিউস অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস। কিন্তু দুজনের ভর কেন্দ্র যেখানটা ছিল সেই ভর কেন্দ্র কিন্তু সরবে না। আমার ত্বরণ আসতে পারে, তুমি যদি দড়ি দিয়ে আমাকে টানছো, তোমাকে আমি টানছি, তোমারও অ্যাক্সিলারেশন আসতে পারে, কিন্তু সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন আসবে না। কেন না? এই যে দড়ি ধরে টানলাম, এটা হচ্ছে ইন্টারনাল ফোর্স, তোমার আমার মধ্যে, বাইরে থেকে কেউ আসেনি। কিন্তু ওই দড়ি ধরে যদি বাইরের কেউ টানতো, তাহলে কিন্তু আমাদের দুজন যে সেন্টার অফ মাস যে পয়েন্টে ছিল, সেই পয়েন্টে কিন্তু অ্যাক্সিলারেশন পেয়ে যেত। সো ইন্টারনাল ফোর্স তোমার আমার সেন্টার অফ মাসের চেঞ্জ ঘটাতে পারে, তার অ্যাক্সিলারেশনও করতে পারে, আলাদা আলাদা হয় তোমার বা আমার বা দুজনের, কিন্তু দুজনের সেন্টার অফ মাস যে পয়েন্টটাতে ছিল সেই পয়েন্টের কিন্তু কোনো অ্যাক্সিলারেশন হবে না, যতক্ষণ না বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হয়। এই দড়ি ধরে টানাটানি ইন্টারনাল তোমার আমার মধ্যে, কিন্তু যতক্ষণ না বাইরে থেকে কেউ আসে ততক্ষণ পর্যন্ত কোন রকম অ্যাক্সিলারেশন আসবে না। এরকম আমরা মজার জিনিস দেখি না, ট্রায়াঙ্গেল লাভ, অনেক সিনেমা আছে না, দুজন ছিল, মাঝে একজন এসে ঢুকলো, যত গন্ডগোলের শুরু হয় না। তো এই জন্য তৃতীয় জনের কাছে খুব বেশি ভেতরের কথা এক্সপ্লেন না করাই ভালো, সে তার সুবিধা নেওয়ার চেষ্টা করবে নিজের সুবিধা মতো, দেখা গেল তোমাকে রিপ্লেস করে দিয়ে সে ঢুকে গেছে। তো এই সমস্ত ব্যাপার খুব সাবধান। তো এখানেও ঠিক তাই, দুজন অবজেক্ট মিলে একটা সিস্টেম তৈরি হয়েছিল, দড়ি দিয়ে দুজন বাঁধা ছিল, যাতে আমরা পরস্পর থেকে আলাদা না হয়ে যাই। সেটা রিলেশনের বন্ডিং হতে পারে, কেমন, তাতেও আমরা বাঁধা থাকতে পারি, আবার দড়ি দিয়েও বাঁধা থাকতে পারে। যেমন গরুকে তুমি বেঁধে রাখো, আবার দুটো গরুকে যদি তুমি দড়ি দিয়ে বেঁধে দাও, যদি যায় দুজন একসাথে যেতে পারে, একা একা পারবে না, কারণ দুজনকে তো বাঁধা আছে, তাই না? এবার তুমি যদি সেন্টার অফ মাসের চাও, যে দুজনে মিলে সিস্টেমের ফলে যে সেন্টার অফ মাস তৈরি হলো সেই পয়েন্টটাকে তুমি ত্বরণ দিতে চাইছো, তাহলে কিন্তু তোমাকে বাইরে থেকে ফোর্স দিতে হবে সিস্টেমের উপর। যে কোনো একটা গরুকেই ধরে তুমি টানাটানি করো না, দুজনেই টানা হয়ে যাবে একসাথে, দড়ি দিয়ে বাঁধা আছে। কিন্তু যদি ওরা দুজন দুজনকে টানে, তাহলে তো দুজনে ইন্ডিভিজুয়ালি সরতে পারে, ওটাও সরবে এও সরবে, কিন্তু সেন্টার মাস নড়বে না। সেন্টার মাস ততক্ষণ অবধি ডিস্টার্ব হবে না যতক্ষণ না বাইরে থেকে ফোর্স আসে, ইন্টারনাল ফোর্সে কিছু হবে না। বুঝতে পারছো? এই জন্যে যে কোনো ক্লোজ রিলেশনের ক্ষেত্রে কখনো কিছু কনফিডেন্সিয়াল কথা থাকে যেটা কখনো তৃতীয় ব্যক্তির সাথে শেয়ার করা উচিত না, কারণ যে কোনো সময় তোমার সেন্টার অফ মাসকে অ্যাক্সিলারেট করে দিতে পারে। আর যদি খুব বেশি অ্যাক্সিলারেট করে দেয়, তাহলে বুঝতে পারছো কি জিনিস হবে। তোমার ভর কেন্দ্র যদি ওই রকম গতি নিয়ে ছুটতে থাকে, হয়ে গেল দফা রফা সিস্টেমের ভেঙে চুরে যাতা হয়ে যাবে। তো সেই জন্য কিছু জিনিস থাকে শেয়ার করা উচিত না, আর কিছু জিনিস থাকে যেটা সবাইকে বলা যায়, কিছু যায় আসে না। তো সমস্ত রিলেশনের ক্ষেত্রেই কিছু জিনিস থাকে যেটা শেয়ার করা উচিত। তার মানে কি, শেয়ার করা মানে থার্ড কাউকে বলা। তো এখানেও তুমি একই রকম দুজন বা তিনজন বা চারজন বা পাঁচজন মিলে যে সিস্টেম তৈরি হয়েছে, তার সেন্টার অফ মাস ততক্ষণ পর্যন্ত সেভাবে ডিস্টার্ব হবে না যতক্ষণ না বাইরে থেকে ইনফ্লুয়েন্স আসছে। তো এটা হচ্ছে তোমার কনসেপ্ট, যে ইন্টারনাল ফোর্স কাজ করতে পারবে, ক্যান ডু ওয়ার্ক। তোমাকে আমি টেনে দিলাম, তাহলে ফোর্স দিয়ে টানা মানে কি, তোমার ডিসপ্লেসমেন্ট হলো, সরণ হলো, তাহলে ওয়ার্ক হয়েছে। অ্যান্ড দেয়ারফর কাইনেটিক এনার্জি অফ ইন্ডিভিজুয়াল পার্টিকেল, মানে হয় তোমার বা আমার বা দুজনের গতিশক্তি চেঞ্জ হতে পারে যেহেতু ওয়ার্ক হয়েছে, কিন্তু সেন্টার অফ মাস চেঞ্জ হবে না। দেখো ইন্ডিভিজুয়াল পার্টিকেল ইনক্রিজ, বাট ইন্টারনাল ফোর্স ক্যান নট প্রডিউস, তৈরি করতে পারে না অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস। সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন তৈরি করতে পারে, তাহলে সেন্টার অফ মাসের গতিশক্তি চেঞ্জ হবে না, কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে না। ওকে, এইবার দেখো কাইনেটিক এনার্জি অফ সিস্টেম, যে কোনো একটা সিস্টেম, সাপোজ আর এইটা এর এর হচ্ছে মাস এম। ওকে, আর এটা হচ্ছে সেন্টার অফ মাস। এই সেন্টার অফ মাসের ভেলোসিটি, এখানে যে ভিসিএম দেওয়া আছে এটা ভিসিএম। আর একটা মাস নেব, এটা 1 দিলাম, এটা 2 দিলাম, এটাকে মুছে দাও।
এবার সেন্টার অফ মাস তুমি ধরো এইখানে পড়বে, এটা m1 এটা m2, সেন্টার অফ মাস এইটা হচ্ছে তোমার এর ভেলোসিটি হচ্ছে vcf, এর ভেলোসিটি v1, এর ভেলোসিটি v2, সেন্টার অফ মাসের ভেলোসিটি vcf। এবার এই যে গোটা সিস্টেম এইটা এর কাইনেটিক এনার্জি কত, সেটা হচ্ছে এই একটা টার্ম প্লাস এই একটা টার্ম। এই টার্মটা কি না, এই টার্মটা হচ্ছে সেন্টার অফ মাসের ভেলোসিটি স্কোয়ার দিবে, তার সাথে যে এমটা গুণ করো সেটা হচ্ছে m1 প্লাস m2। এখানে লেখা আছে দেখো কাইনেটিক এনার্জি অফ সেন্টার অফ মাস, আর এই এমটা যেটা সেটা এইখানে m1 প্লাস m2। গোটা সিস্টেমের মাস তার সঙ্গে গুণ করবে কাকে, এই সেন্টার অফ মাসের যে ভেলোসিটি এই পয়েন্টটার তার স্কোয়ার, তাহলে হবে সেন্টার অফ মাসের কাইনেটিক এনার্জি। সেকেন্ড আরো একটা পার্ট আছে মিউ ভিআর স্কোয়ার, সেটা কি না কাইনেটিক এনার্জি অফ সিস্টেম উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস। এবার তুমি এইখানটা দাঁড়াও, এই সেন্টার অফ মাসে দাঁড়াও, দেখো যে এটাকে v1 বেগে যেতে দেখছো, এটাকে মাস m1, তাহলে এর কাইনেটিক এনার্জি কত, হাফ m1 v1 স্কোয়ার উইথ সেন্টার অফ মাস প্লাস এটার হচ্ছে হাফ m2 v2 স্কোয়ার উইথ সেন্টার অফ মাস। এই গোটা টার্মটা হচ্ছে এইটা। তাহলে কোন সিস্টেমের কাইনেটিক এনার্জি দুটো পার্ট, একটা হচ্ছে সেন্টার অফ মাসের কাইনেটিক এনার্জি কত, প্লাস আরেকটা সেন্টার অফ মাস থেকে বাকিদের যদি দেখি তাদের এক একজনের কাইনেটিক এনার্জি যোগফল কত। তাহলে একটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ সেন্টার অফ মাস, সেন্টার অফ মাসের গতিশক্তি কত, আরেকটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ সিস্টেম উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস, সেন্টার অফ মাসের সাপেক্ষে গোটা সিস্টেমের কাইনেটিক এনার্জি। সাপোজ ধরো আমার এই ক্যামেরাটা হচ্ছে আমাদের সকলের সেন্টার অফ মাস, ওকে, তো আমরা সবাই মুভ যদি করি তাহলে এটাও মুভ করবে, ওকে। তাহলে আমি কি করলাম, প্রথমে সবার ভরকে যোগ করে ফেললাম, ধরো আমাদের এই কজন যে আছি এটা আমাদের 300 কেজি, তাহলে হাফ গুণিত 300 হলো প্রথমে, দেন ভি সেন্টার অফ মাস মানে এর বেগটা কত বের করো, এ যে ভেলোসিটি নিয়ে যাবে তার স্কয়ার হচ্ছে এইটা, হয়ে গেল একটা পার্ট। এইবার ওই যে ও মুভ করছে ওর সাথে একটা ছেলেকে বসিয়ে দাও ওর উপরে, ও দেখুক আমরা কত কত বেগে মুভ করছি। আমি ধরে m1, আমারটা হিসাব করলো যে হাফ m1 ইন্টু আমি v1 বেগে যাচ্ছি v1 স্কয়ার, ওখান থেকে ওকে দেখা হলো ওর ভেলোসিটি পেলো v2, তাহলে ওর কাইনেটিক এনার্জি ওর সাপেক্ষে হচ্ছে হাফ m2 v2 স্কয়ার, আরেকজনকে দেখা হলো, সেই পার্টটা হচ্ছে এই পার্টটা। ক্লিয়ার? একটা পার্ট হচ্ছে সব ভরকে ধরে নাও একসাথে, ধরো ওই ক্যামেরাতে আছে, তাহলে ক্যামেরা যত গতিশক্তি নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে এইটা। এন্ড সেকেন্ড হচ্ছে ক্যামেরা থেকে বসে যদি দেখে সবার আলাদা আলাদা করে গতিশক্তি যদি ক্যালকুলেট করো, সেই পার্টটা হচ্ছে এটা। তাহলে যে কোনো সিস্টেমের দুটো পার্ট, একটা হচ্ছে সেন্টার অফ মাসের কাইনেটিক এনার্জি, আর একটা হচ্ছে সেন্টার অফ মাসের সাপেক্ষে বাকি সব গোটা সিস্টেমের কাইনেটিক এনার্জি। এই দুটো মিলে টোটাল সিস্টেমটার কাইনেটিক এনার্জি বেরোবে, ওকে। এবার দেখো এই জিনিসটা মনে রাখবে তোমরা, অনেক জায়গায় লাগবে। এই মিউ যেটা এখানে বসেছে এটা হচ্ছে রিডিউসড মাস, মানে এখানে দুটো মাস নিয়ে করা হয়েছে। রিডিউসড মাস মানে হচ্ছে রিডিউসড মানে হ্রাস, মানে কমে যাওয়া। একটা এক্সাম্পল নিলে তুমি বুঝতে পারবে, ধরো এটাকে তুমি নিলে 2 কেজি, এটাকে নিলে 3 কেজি, তাহলে মিউটা কত বেড়ায় যাবে, 2 গুণিত 3 নিচে 2 যুক্ত 3, তাহলে উপরে 6 নিচে 5, তাহলে কত হচ্ছে 5 12 60, 1.2 নিয়েছি। কত কত, একটা 2 একটা 3, দুজনের থেকে দেখো ছোট এটা, তাই না? যে কোনো এক্সাম্পল তুমি নাও দেখবে এটা ছোট আছে। তাহলে যে দুটো মাসের জন্য বের করছো যে ইকুইভ্যালেন্ট একটা মাস, সেটা কিন্তু ওই দুজনের থেকেই ছোট, এই জন্য নাম হচ্ছে কোথায় গেল, এই যে রিডিউসড মাস, হ্রাসপ্রাপ্ত ভর। তাহলে তুমি এখানে এইটা বসাবে, এই মানটা বসাবে সব জায়গায়। চলো এক্সাম্পল যদি নাও তুমি, এইবার দেখো when two bodies attain same velocity, যদি দুটো অবজেক্টের ভেলোসিটি একই থাকে তখন তোমরা ইউজ করবে হাফ মিউ ভিআর স্কোয়ার। ভিআর মানে রিলেটিভ, মানে তোমার তুমি আর আমি ধর একটা সিস্টেম, আমার সাপেক্ষে ওর বেগ বা ওর সাপেক্ষে আমার বেগ, যে কোনো একটা হলেই হবে, সেই ভেলোসিটিটা হচ্ছে ভিআর স্কোয়ার। আর মিউ তো এক্ষুনি পড়লাম m1 m2 বাই m1 প্লাস m2, সেটাই হবে তোমার টোটাল ওয়ার্ক ডান, ওকে। নেক্সট কনসেপ্টে আসো, when a spring is in the state of maximum compression, একটা স্প্রিংকে সর্বোচ্চ যত চেপে ছোট করা যায় সেই অবধি যদি আসো, কাইনেটিক এনার্জি অফ দিস
সেন্টার অফ মাস ইন দি সি ফ্রেম ইজ 0, তার মানে হাফ এম ভি সি এম স্কোয়ার, এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে আর একটা পার্ট আছে না এর সাথে, ছিল হাফ মিউ ভি আর স্কোয়ার, তাহলে শুধু এইটা থাকবে, এই পার্টটা বাদ চলে যাবে। তাহলে যখন কোনো স্প্রিংকে ম্যাক্সিমাম কম্প্রেস করা হয় তখন কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম ইন সেন্টার অফ মাসের সাপেক্ষে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই পার্টটা 0, এই পার্টটা কিন্তু তখনও স্টিল এক্সিস্ট করবে। দ্যাট ইজ কাইনেটিক এনার্জি অফ সিস্টেম উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস ক্যান বি কনভার্টেড ইনটু এনি ফর্ম অফ পোটেনশিয়াল এনার্জি। তাহলে কোনো একটা সেন্টারে তোমার সিস্টেমের কাইনেটিক এনার্জি যদি সেন্টার অফ মাসের রেসপেক্টে তুমি করতে চাও তাহলে তো এটা 0 হয়ে যাবে, আর এই পার্টটা তোমার থেকে যাবে। তাহলে ওইটাকেই তুমি কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট করে দিবে। এখন এই পার্টটা কেন 0 হলো? এই পার্টটা কার? আমার এই সিস্টেমের ক্ষেত্রে ক্যামেরা, সেন্টার অফ মাস। এখন ক্যামেরার সাপেক্ষে ক্যামেরার কোনো ভেলোসিটি আছে? তো তুমি যদি সেন্টার অফ মাসের সাপেক্ষে নিউমেরিক্যালটা করতেছো তো তোমার তো এখানটা কোনো পাবেই না, তুমি এটা তো 0 আসবেই। কিন্তু সেন্টার অফ মাসের সাপেক্ষে বাকিদের যাতে মুখ করতে দেখছিল সেই পার্টটা থাকবে কেমন। কিন্তু কাইনেটিক এনার্জি অফ সেন্টার অফ মাস যখন তুমি ক্যালকুলেট করছো সেন্টার অফ মাসের সাপেক্ষেই, তো আমি কি করে বুঝবো যে আমার ভেলোসিটি আছে? আমার সাপেক্ষে তো আমি স্থির, তোমার সাপেক্ষে আমি হয়তো মুভ করছি, বাট আমার সাপেক্ষে আমি স্থির। তো খুব স্বাভাবিক ফার্স্ট পার্টটা তখন তোমার 0 আসবে, সেকেন্ড পার্টের ভ্যালুটা থাকবে এবং সেটাকেই তুমি পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট করবে। লেখা দেখো, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি অফ সিস্টেম উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস। কেমন? এটাকে ক্যান বি কনভার্টেড ইনটু এনি ফর্ম অফ পোটেনশিয়াল এনার্জি। এনি ফর্ম অফ মানে সেটা হতে পারে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, তোমরা জানো এখান থেকে যদি এই সাইডে একটা অবজেক্ট দেওয়া হয় মাসকে তাহলে এখানে তার পোটেনশিয়াল এনার্জি হবে mgh। যদি একটা স্প্রিংকে কম্প্রেস করো, এটা ন্যাচারাল লেংথ, একে তুমি কম্প্রেস করে এই অবধি নিয়ে চেপে এতটা ছোট হয়ে গেল, তাহলে এতে পোটেনশিয়াল এনার্জি আসবে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এই ধরনের পোটেনশিয়াল এনার্জিতে এই এনার্জিটা কনভার্ট হয়ে যাবে। ওকে, এই এনার্জিটাকে কনভার্ট করবে হাফ কে এক্স স্কোয়ার বা mgh, এই জন্য বলা আছে এনি ফর্ম অফ, সেটা যে ধরনেরই পোটেনশিয়াল এনার্জি হোক সেটা কনভার্ট হয়ে যাবে ওই হাফ মিউ ভি আর স্কোয়ার ওই পার্টটা। এটাকে আমি ক্লিয়ার করি, একটা এক্সাম্পল দেখো। দেয়ার ইজ নো ফ্রিকশন এনিওয়্যার, কোথাও কোনো ফ্রিকশন নেই। যে সারফেসের উপর এই 2 কেজি 2 কেজি কে রাখা আছে সেটা একদম স্মুথ। ওকে, এইটা 1 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, গিয়ে স্প্রিং এর ধাক্কা লাগলো, স্প্রিং কম্প্রেস হচ্ছে, এবার ম্যাক্সিমাম কম্প্রেস হয়ে গেল যতটা ছোট হয়, তারপর দুজনে একই ভেলোসিটি নিয়ে যাবে। তারপরের ছবি হবে কি, এই স্প্রিংটা ছোট হয়ে গেছে, এখানে আর একটা মাস, এবার দুজনেরই ভেলোসিটি সেম। যদি সেম না হতো যে তখন এর বেশি বেশি আছে তাহলে স্প্রিং ঠেলে আরো ঢুকছে, তাই না? স্প্রিংকে ঠেলে আর ঢুকছে না মানে কি, যে তখন দুজনে সেম ভেলোসিটি এসে গেছে, দুজনেই ভি ভি। ওকে, তাহলে আমার এখানে কি বলেছিল কনসেপ্টটাতে, যে হাফ মিউ ভি আর স্কয়ারকে তুমি স্প্রিং বা অন্য কোনো পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট করবে। যেহেতু বাইরে থেকে ফোর্স আসছে না, কেন আসছে না? নো ফ্রিকশন, মাটি থেকে কোনো আসছে না, আর হাত তো দিইনি আমি, তাহলে এই প্রথমে যাচ্ছিল 1 আর এর ভেলোসিটি ছিল 0। ওকে, আর ফাইনাল দুজনেরই ভি। তাহলে আমি কি করব, হাফ মিউ, মিউ মানে কি m1 m2 m1 প্লাস m2 ভি আর স্কয়ার। ফাইনালি দুজনের ভেলোসিটি দেখো কত, ভিভি। তাহলে ফাইনাল রিলেটিভ কত, রিলেটিভ এর সাপেক্ষে এর কত 0, এর ভি মানে কি রিলেটিভটা 0, তাহলে 0 স্কয়ার মাইনাস প্রথমে তোমার রিলেটিভ কাইনেটিক এনার্জি এর 1 এর 0, তাহলে রিলেটিভ ভেলোসিটি কত 1 এর স্কয়ার, এই পার্টটা হয়ে গেল। ওকে, এবারে ওই পার্টটাকে তুমি এর যে মডিউলাস আসবে ম্যাগনিটিউডটা সেটাকে হাফ কে এক্স স্কয়ারে কনভার্ট করবে। এই যে এক্স যে কম্প্রেস হয়েছে, এখানে তোমাকে চেয়েছে না ম্যাক্সিমাম কম্প্রেশন, স্প্রিং সর্বোচ্চ কতটা কম্প্রেস হবে, এর মাস দিয়েছিল 2 2, তাহলে হাফ 2 গুণিত 2 নিচে 2 যুক্ত 2
আর ভিতরে আছে 1 স্কয়ার মানে 1, এটা সমান হাফ। কে এর ভ্যালু দেওয়া আছে, কে দেওয়া আছে 100 ইনটু x স্কয়ার, সরি এখানে একটা 2 বসে, তাহলে উপরে 4 নিচে 4 কেটে গেলে 1, এদিকে হাফ, এদিকে হাফ, 100 x স্কয়ার, হাফ হাফ কেটে দাও, x স্কয়ার ইকুয়ালস টু 1 এর 100, x ইকুয়ালস টু 1 এর 10। এসে ছিল নিউটন মিটারে ছিল, তাহলে এটা হবে এত মিটার। সেন্টিমিটারে করলে 100 দিয়ে গুণ করে দাও, 10 সেন্টিমিটার, এতটা কম্প্রেসর। শুধু হাফ মিউ ইন্টু ভি রিলেটিভ স্কোয়ারটা মেরে দাও, মেরে দিলে তুমি পেয়ে যাবে হাফ এক্স স্কোয়ারের সমান। এই অঙ্কটাকে অন্যভাবেও করা যায়, অনেক বড় হয়, কিন্তু তুমি যদি এক লাইনে বসাও, তুমি তো পরীক্ষার হলে তো কখনো এত লিখবে না, তুমি কি লিখবে, হাফ মিউ, হাফ m1 m2, তুমি দেখে 2 আছে, হাফ m1 m2 m1 প্লাস m2 নিচে ভি এর স্কোয়ার, তাহলে প্রথমে ছিল কত, এর 0 এর 1, তাহলে 1 স্কোয়ার, পরে হয়েছে কি দুজনের ভি মানে 0, সেটাকে কার সঙ্গে সমান করবো, হাফ কে এক্স স্কোয়ার, কে কত দেওয়া আছে 100 ইন্টু এক্স স্কোয়ার। এতে পরের লাইনে উত্তর এসে যাবে। থোড়াই কি তো সেখানে তুমি গিয়ে এটা লিখবে, এটা তো তুমি জানো, এটা আমি এখন করার জন্য ইকুয়েশনটাকে ইউজ করার জন্য লিখলাম, কিন্তু তুমি করবে কি ওই লাইনটা খালি, তার পরের লাইনে অ্যান্সার এসে যাবে। এইটা কেটে গেল, এই হাফ কেটে গেল, বাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 এর x। নেক্সট আবার একটা দেখো, m is released from height h, এই দেখো h হাইটে একটা m আছে, when Planck, এর মাস ক্যাপিটাল M, Planck মানে হচ্ছে তক্তা, when Planck m and small m gain same velocity, এটা এর উপরে এসে পড়লে একটা ভেলোসিটি নিয়ে এসেছে, স্মুথ আছে মানে কি প্রচন্ড স্পিডে আসবে, এসে এর উপর চেপে বসবে, যা এর উপর চেপে বসে মুভ করতে শুরু করবে তক্তা, ওকে সঙ্গে নিয়ে, মানে তখন তোমার এই প্লাঙ্ক আর ওই ব্লক, ছোট এম বড় এম একসাথে থাকবে, কেমন মুভ করবে কোন একটা ভেলোসিটি। প্রথমে যখন এইখান থেকে এই অবধি নেমে এলো, কতটা হাইট নেমে এলো এইচ, তাহলে যখন এখানে আসছে চাপার সময়, তখন এর ভেলোসিটি হচ্ছে কত, ভি সমান √2gh, এই হাইট থেকে নামলে যেমন হয়, তখন এর ভেলোসিটি কত 0, তাহলে প্রথমে রিলেটিভ ভেলোসিটি কত, √2gh বসিয়ে দিই আমি, √2gh কত, h দেওয়া আছে, দেওয়া নেই, h রাখো, এইটা ভেলোসিটি মাইনাস তক্তার 0 ছিল, পরে কত হলো, এরো ভি ভি মাইনাস ভি 0। এই কাইনেটিক এনার্জি চেঞ্জটা কোথায় কনভার্ট হবে, ওয়ার্ক ডান এগেনস্ট, কোথায় গেল, এই যে টোটাল ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, সেটা হবে কত, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন। তাহলে এদিকে রাখলাম টোটাল ওয়ার্ক ডান, যত ওয়ার্ক ডান সেটা কার সঙ্গে সমান হবে, হাফ মিউ ভি রিলেটিভ টু ফাইনাল স্কোয়ার, ভি রিলেটিভ 1 স্কোয়ার, হাফ মিউ, কত ছোট এম বড় এম, এম 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 প্লাস বড় এম, একটা রিলেটিভ কত আসছিল 0, ফাইনালটা 0 মাইনাস ইনিশিয়ালটা কত আসছিল, এইটা শুধু এর স্কয়ার মানে 2gh। তাহলে অ্যান্সার হচ্ছে কত, এই 2 এর সঙ্গে হাফ কেটে গেল, মাইনাস এম 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 জি এইচ। মাইনাস কেন এলো, ফ্রিকশনের এগেইনস্টে ওয়ার্ক হয়েছে, ফ্রিকশন পেছন দিকে টানতে চাইছিল, ব্লক দুজনে একসাথে সামনের দিকে যাচ্ছে, তো ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, তোমার অ্যান্সার হচ্ছে এইটা। অনেক মোমেন্টাম কনজারভেশন অমুক তমুক লাগিয়ে অঙ্কটাকে করা যায়, সে বিরাট বড় হবে, বাট তুমি যদি এইটা জানো যে এইটাই পোটেনশিয়াল এনার্জি বা অন্য কোনো ফর্ম অফ এনার্জি বা ওয়ার্কে কনভার্ট হয়, তাহলে এক লাইনে করতে পারবে তুমি। এইবারে যে মিসকনসেপশন তৈরি হয় সেটাকে ক্লিয়ার করার জন্য একটা প্রবলেম দেওয়া আছে, এইটাকে দেখো, এই প্রবলেমটাতে ওটা লাগানো যাচ্ছে না কেন দেখো, ব্লক 2 এইটা, ব্লক 2 ইজ প্রেসড লেফট ওয়ার্ডস, এই দিকে তুমি একটা আঙুল দিয়ে ঠেলে দিলে ব্লকটা, ওকে, সো দ্যাট স্প্রিং গেটস কম্প্রেশন বাই এক্স, স্প্রিংটা এক্স কম্প্রেশন হলো, মানে এই অবধি নিয়ে এলে তুমি ব্লকটাকে,
তাহলে স্প্রিংটা ছোট হলো কতটা, এইখান থেকে এতটা, এটা হচ্ছে এক্স। ওকে, এইভাবে তুমি পুশ করে ঠেলে নিয়ে এলে ব্লকটা, আর এটা একটা ওয়ালের সঙ্গে লাগানো আছে। নাও ব্লক 2 ইজ রিলিজ। এবার তুমি আঙুলটা সরিয়ে নাও, আঙুল দিয়ে চেপে নিয়ে এসেছিলে, আঙুলটা সরিয়ে নাও। তাহলে কি ব্লক আবার টানা চলে যাবে দিকে, স্প্রিং তো ঠেলতে চাইবে ওকে। নাও ব্লক 2 ইজ রিলিজ, ছেড়ে দিলে তুমি। ফাইন্ড ভিসি, ভিসি মানে সেন্টার অফ মাসের ভেলোসিটি। ওকে, আফটার ব্লক 1 ব্রেকস অফ দি কন্টাক্ট। এটাও টানা হবে এরপর। এটা কি হচ্ছে, কম্প্রেস করছে মানে কি, স্প্রিং ওকে ঠেলতে চাইছিল ডান দিকে, যা আঙুল তুমি সরিয়ে নিচ্ছে টানায় চলে যাবে, আর সঙ্গে সঙ্গে একেও টানবেও, তাহলে এটাও টানা হতে চাইবে। ওই যখন যা আসছে এটা টানা হবে, সেই মুহূর্তে সেন্টার অফ মাসের ভেলোসিটি কত। ওকে, প্রবলেমটা বুঝো। প্রেস করলে বাঁ দিকে সরে চলে হলে এক্স পরিমাণ, সেটা এখানে দিয়ে দিয়েছে। এবার তুমি রিলিজ করে দিলে ওটাকে, হাত সরিয়ে নিলে, তাহলে কি স্প্রিং ছোড়া হয়ে যাবে, এই ব্লকটাকে ছুটতে চাইবে। ব্লকটা যখন ওদিকে যাবে, এর তো একটা ইনার্সি আছে, মোমেন্টাম, জাড্ডো আছে, জাড্ডের জন্য কি হবে, সঙ্গে সঙ্গে থামবে না, বেশ করে যাবে, যার সঙ্গে সঙ্গে এই ব্লকটাও টেনে নিতে যাবে সঙ্গে সঙ্গে। M1 কেও M2 তার সাথে টানতে যাবে। যে মুহূর্তে দেয়ালকে ছেড়ে যাবে, ওই মুহূর্তে সেন্টার অফ মাসের ভেলোসিটি কত তোমার চেয়েছে। নিউমেরিক্যালটা বোঝা গেছে। এখন দেখো, যদি এই অঙ্কটা এইরকম হতো, কোনো দেয়াল নেই, দু হাত দিয়ে আমি প্রেস করেছি দুপাশ থেকে, দিয়ে চেপে ছোট করেছি, দিয়ে দুটো হাতই সরিয়ে নিয়েছি, কেমন? তাহলে এখন হচ্ছে যে ইন্টারনাল ফোর্স স্প্রিং যেটা, সেটা দুজনকে ঠেলবে দুপাশে, তখন কিন্তু সেন্টার অফ মাসের ভেলোসিটি জিরো, সেন্টার অফ মাস নড়বে না, কারণ বাইরে থেকে কোনো বল নেই, এই দুজনেই ফ্রি। কিন্তু এখানে বাইরে থেকে বল কোথা থেকে আসছে, এই ওয়াল থেকে আসছে এর উপরে। সো এখানে এক্সটার্নাল ফোর্স আছে। এর আগে যেগুলো করেছিলাম যে হাফ এম ভি সিএম স্কোয়ার প্লাস হাফ মিউ ভি আর স্কোয়ার, এটা যে কোনো এনার্জিতে কনভার্ট হচ্ছিল, সেটা ওয়ার্ক হোক বা কাইনেটিক এনার্জি চেঞ্জ হোক বা পোটেনশিয়াল এনার্জি হোক, যাই হোক, তখন আমরা এটাকে জিরো করে রাখছিলাম, শুধু এইটাকে কনভার্ট করছিলাম। কেন না, এর আগে প্রত্যেকটা প্রবলেমে এক্সটার্নাল ফোর্স ছিল না, কিন্তু পার্টিকুলার এই প্রবলেমটা তো ওয়ালে ঠেলা আছে, মানে ওয়ালের এগেনস্টেও ঠেলছে। এই যখন ঠেলছিল, এই সরানি কেন, তখন ওয়াল অলরেডি ঠেলছে। নাহলে তুমি তো একে ঠেলা শুরু করলে স্প্রিং এবার একে ঠেলে বাঁ দিকে সরিয়ে দিত। এ সরতে পারছে না, ওয়ান কি কারণে, ওয়াল আছে বলে। তাহলে ওয়াল কিন্তু এই দুজনের অংশ নয়, ওয়াল বাইরের একটা অংশ। তাহলে সে যখন ফোর্স দিচ্ছে, তখন কিন্তু সেন্টার অফ মাসের ভেলোসিটি আছে। নাহলে তুমি ভাববে যে এই ব্লকটাকে আমি ঠেলে হাতে ধরে রেখেছি, সেন্টার অফ মাসটা এখন দাঁড়িয়ে আছে, তাহলে আমি ছেড়ে দিলে সেন্টার অফ মাস কেন যাবে, তখন তো দাঁড়িয়ে থাকার কথা। কখন হবে এই কথা, যখন এক্সটার্নাল ফোর্স আসবে না। কিন্তু যদি এক্সটার্নাল ফোর্স থাকে, যেমন ওয়াল দিচ্ছে, এখন কিন্তু সেন্টার অফ মাসের ভেলোসিটি আছে। তাহলে তুমি এক্স সরালে কত এনার্জি হলো তোমার, হাফ কে এক্স স্কোয়ার। এটা কিসে কনভার্ট হবে না, হাফ M2 ভি স্কোয়ার। এই ভি যখন পেলো, এইখানে যখন আবার সরে এলো গোটা স্প্রিংটা, আমি কতগুলো মোমেন্টের ছবি এঁকে দিচ্ছি তোমাকে, তিনটা মোমেন্টের। এটা একটা মোমেন্ট প্রথমে যেটা ছিল, এটা M2 ছিল, এটা M1। পরের ক্ষেত্রে হলো আমি এটাকে কম্প্রেস করে নিয়ে এলাম, কোন একটা ফোর্স দিয়ে, তাহলে কতটা স্প্রিং ছোট হয়েছে, এতটা, এইটা এক্স দিয়ে আছে। তারপরের ছবিতে আমি রিলিজ করে দিলাম এফটাকে, এফ নেই এখন, হাত সরিয়ে নিয়েছি। তারপরের ছবিতে বাস, এ আবার একদম আগের জায়গায় চলে এলো, এইখানে, মানে যতটা কম্প্রেস করেছিলে সেই স্প্রিং এর এনার্জিটা কনভার্ট হয়ে যাচ্ছে ওর ভেলোসিটিতে। স্প্রিং হাফ এক্স স্কয়ার এনার্জি ছিল, এখন আবার আগের দিকে চলে আসছে, মানে স্প্রিং এর ন্যাচারাল লেংথ এসেছে, তার স্প্রিং কোনো কম্প্রেশনও নেই, এক্সপানশনও নেই, না স্প্রিং ছোট না স্প্রিং বড়, আগের জায়গায় এসেছে। এটা স্প্রিং এর ন্যাচারাল লেংথ, সেই ন্যাচারাল লেংথেই এসেছে, তখন এর ভেলোসিটি হয়েছে ভি। আর এর তো জিরো, মানে দেয়াল ছাড়বে ছাড়বে করছে। তাহলে এখন সেন্টার অফ মাসের ভেলোসিটি কত, প্রথমে এটা M1, এটা M2, তাহলে M1 ইন্টু ওর ভেলোসিটি জিরো, M2 এর ভেলোসিটি হচ্ছে M2 ইন্টু ভি, নিচে M1 প্লাস M2, তাহলে ভেলোসিটি হচ্ছে M2 বাই M1 প্লাস M2 ইন্টু ভি। ভিটা কোথা থেকে বের করবে,
ভিটা কনভার্ট হয়েছে এই পোটেনশিয়াল এনার্জি থেকে এর কাইনেটিক এনার্জিতে। হাফ কে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হাফ এম টু ভিটি স্কোয়ার। এখান থেকে তাহলে ভিটি কত পাচ্ছে, ভি সরি এখানে ভি ধরা ছিল। তাহলে ভি তোমার এখানে আসছে কত, হাফ হাফ কেটে দিলাম, কে কে উপরে আছে, নিচে এম টু নামলো, এ রুট ওভার ইন্টু ভি, সরি ভি না এক্স, এক্স এর রুট ওভার এক্স, এখানে বসা, উপরে এম টু, নিচে এম ওয়ান প্লাস এম টু, এখানে ভি আছে, ভিটা এখানে বের করে রেখেছি, রুট ওভার কে বাই এম টু ইন্টু এক্স। অঙ্কে তোমাকে এম ওয়ান এম টু দেওয়া আছে, এম ওয়ান এম টু আছে, অঙ্কে তোমার কে দেওয়া থাকবে, অঙ্কে এক্সও দেওয়া আছে। এইটা হচ্ছে ভিসি। তোমাকে যে বলেছে ফাইন্ড ভিসি আফটার ব্লক ওয়ান ব্রেকস অফ দি কন্ট্যাক্ট অফ দ্য ওয়াল। ব্রেকস অফ ওয়ান তখন ভেলোসিটি পাইনি, পাবে এবার, এর পরের মুহূর্তে পেয়ে যাবে। এইটা হচ্ছে তিনটা মোমেন্ট, এই অবস্থায় ছিল, তুমি একে কম্প্রেস করেছো এক্স পরিমাণ, তাহলে এতে এনার্জি এসেছে স্প্রিং এ হাফ কে এক্স স্কোয়ার। এবার একে হাফ সরিয়ে নিয়েছো তুমি, এ ডান দিকে ঠেলা হয়ে যাচ্ছে, যখনই আবার নিজের আগের অবস্থানে আসবে, দ্যাট ইজ স্প্রিংটা যখন নিজের ন্যাচারাল লেন্থ ফিরে পাবে, তখন এর ভেলোসিটি ভি, এটা জিরো, এটা ছাড়বে ছাড়বে করছে। তখন সেন্টার মাসের ভেলোসিটি, যেমন আমরা জানি এর ভেলোসিটি ভি, এর জিরো, এরকম করে বের করতে এইটা। এবার প্রশ্ন হচ্ছে এই ভি পাবো কোথায়, এটা তো অঙ্কে দেওয়া নেই, সেটা তুমি এইখান থেকে পাবে। যে এনার্জিটা স্প্রিং এ কম্প্রেস করে তুমি তৈরি করেছিলে, সেটাই ওকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে দিয়েছে। স্প্রিং তার আগের জায়গাতে ফিরে গিয়েছে, ফলে স্প্রিং এর টোটাল এনার্জি রিলিজ কি ফর্মে রিলিজ হবে না, সেকেন্ড ব্লক যেটা এম টু আছে তার কাইনেটিক এনার্জি ফর্মে চলে যাবে। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো, খুব অসুবিধা হওয়ার কথা নয়। তারপরেও তোমরা ভিডিওটা দেখবে, তারপরেও যদি কোনো সমস্যা আসে তখন তোমরা প্রবলেম করবে। সব প্রবলেম গুলো হয়ে গেছে।